থিওরিটিক্যালিও মনে হয়, প্র্যাকটিক্যালিও আমি দেখছি বলে মনে হয় যে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী একই মুদ্রার এপিটোপিট। তাহলে আওয়ামী লীগের ভোটগুলো আসলে বিএনপির দিকে যাবে। এটা আমার একেবারে ব্যক্তিগত আনসাইন্টিফিক অ্যাসেসমেন্ট। মানে সংবিধানে ৭ ক এবং খ অ্যাড করা হয়েছিল যাতে সামরিক অভ্যুত্থান বা এই টাইপের অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা কেউ দখল না করতে পারে। আপনি ৭ ক এবং খ ফেলে দিলেন। জুলাই সনদে যেগুলো আছে এগুলো অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো একটার পর একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস ক্রিয়েট করবে। কেউ যদি ইলেকশনের পরে গিয়ে ধরেন একটা রিট করে যে এই যে গ্যাজেট যেভাবে দেওয়া হয়েছে বা যেভাবে লেখা হয়েছে বা যে গণভোটটা যেভাবে আয়োজন করা হয়েছে এটা আসলে প্রপার হয়নি, আমি মনে করি এটা খুবই হেলদি। এটা হলো গিয়ে যে বিএনপিকে জামাত খুব সফলভাবে একটা এজের মধ্যে রাখতে পারছে। জামাত কখনো ভোটের রাজনীতি করে না, জামাত নেরেটিভের রাজনীতি করে, গল্পের রাজনীতি করে, বয়ান বলে তারা, বয়ানের রাজনীতি করে। জামাতের এগুলো হলো গিয়ে বয়ান, আমরা এই করে ফেলবো সেই করে ফেলবো, আমরা ইলেকশনে জিতে যাব। হ্যাঁ, জামাতের জন্য আমার সাজেশন হলো তারা যেন মুনাফিকি বন্ধ করে। ঠিক আছে, এই কোরআন শরীফে মনে হয় ৬০ বারের মতো মুনাফিকদের নিন্দা করা হয়েছে। ধরেন বিএনপি চায় যে তার এক্সিস্টেন্সের জন্য আসলে আওয়ামী লীগকে দরকার। বিএনপি এটা চায়, বিএনপি বলছে আপনাকে যে জাতীয় সরকার খুব কসমেটিক কিছু একটা হলে হতে পারে। যে দুনিয়ায় কোন সরকারটা হাতে তুলে গণমাধ্যমকে স্বাধীনতা দিছে? প্রথম কথা তো হলো ভালো সাংবাদিকতা করতে হবে। জুলাই সনদ বেসিক্যালি হলো গিয়া যে বাংলাদেশের সংবিধানটাকে পরিবর্তন করে এক ধরনের মানে মার্কিনীকরণ করা হবে এটাকে। এই আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ করতে না দেওয়ার মানে হচ্ছে যে ৩০ থেকে ৪০% যেটা তাদের ভোট ব্যাংক ছিল বা ইউজুয়ালি মানুষ ভোট দেয়, তাদের ভোটাধিকার আপনি ঠিকমতো প্রয়োগ করতে দিচ্ছেন না। আপনার প্রশ্ন শোনা দরকার নেই। এক ধরনের নির্বাচনী আবহাওয়ার মধ্যে আছে এই মুহূর্তে দেশ, যদিও অনেকেই সংশয়ের কথা বলছেন নির্বাচন হবে কি না হলে ঠিক কী ধরনের নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোটারদের ঠিকঠাক মতের প্রতিফলন হবে কিনা এ নিয়ে নানা সংশয়ে আছে। কিন্তু আমরা জানি নির্বাচন জরুরি, গণতন্ত্রের পথের জন্য নির্বাচন জরুরি। ফলে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সবার কাছে নির্বাচনটাই আসলে এই মুহূর্তে মুখ্য। আমাদের আলোচনাও ঠিক এই জায়গাটিতেই। এবং যেহেতু মিডিয়া হিসেবে আমরা নানা রকম দায়িত্ব পালন করি, আমরা মনে করি এই মুহূর্তে যারা মতামত দিতে পারেন কিভাবে দেখছেন পুরো নির্বাচনী পরিবেশটাকে, সেই জায়গাটায় আজকে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি নেত্র নিউজের এডিটর ইন চিফ জনাব তাসনিম খলিলকে। তাসনিম খলিল, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রায় বলা যেতে পারে বছরখানেক আগে আমাদের আলাপ শেষ হয়েছিল একটা জায়গায় যে বাংলাদেশকে নির্বাচনের ট্রেনে উঠতে হবে, খুব জরুরি। নির্বাচনের ট্রেনে বাংলাদেশ উঠে গেছে। এখন কি দেখছেন পরিবেশ? ঠিকঠাক নির্বাচনটা, বা আমি শুরুতে যেটা বলছিলাম যে কোন নির্বাচনটা হতে যাচ্ছে? ভালো একটা নির্বাচন হতে যাচ্ছে। আশা করছি যে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরে পাচ্ছে এবং সেটা প্রয়োগ করবে এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তার প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে পারবে। সেক্ষেত্রে নানা রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা আসছে, যে প্রতিবারই আসে, কিন্তু এবার কি কোনো ভিন্ন কিছু যোগ হয়েছে বলে মনে করেন? প্রতিবারই একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা আসে এবং গত কয়েকটা ইলেকশন তো ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়েই হলো না। সো এই যে ইঞ্জিনিয়ারিং ছাড়া ইলেকশন হয়, এটা বিশ্বাস করাটা মানুষের জন্য কষ্টকর এখনো। এবং আমি যেমন সম্প্রতি আমি মনে হয় অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি প্রায় 6টা ডিভিশন ঘুরেছি, সাংবাদিকদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। ওই যে আগের ইলেকশনগুলোর অভিজ্ঞতা, যে ইলেকশন তো আগের রাতে হয়ে যায় বা ঠিকমতো রিপোর্ট করতে পারি না বা আরও নানা ধরনের ইঞ্জিনিয়ারিং যেগুলো থাকে, ওইগুলোর অভিজ্ঞতাগুলো, ওইগুলোর স্মৃতিগুলো এখনও মানুষের মধ্যে অনেক ফ্রেশ। মানে তারা যখন এই নির্বাচনের কথা চিন্তা করে, তারা তখন ভায়োলেন্সের কথা চিন্তা করে, তারা তখন ইঞ্জিনিয়ারিংয়ের কথা চিন্তা করে, ভোট দিতে না পারা, ভোট দিতে পারবো কি না, বা লাইনে দাঁড়াবো, শুনবো যে ভোট দেওয়া হয়ে গেছে। সো এগুলো এখনও মানুষের স্মৃতিতে কিন্তু খুবই তাজা। হ্যাঁ, তো ওই দিক থেকে মানুষের মধ্যে একটা শঙ্কা এখনও আছে এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে যে মানুষকে আসলে একটা জায়গায় আস্থা দেওয়া, আর কি একটা আশ্বাস দেওয়া যে না, আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং ঠিকমতো ভোট দিন। আচ্ছা, এই যে আপনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে আশ্বাস দেয়া, আশ্বাস দেওয়ার সময়টা কি এখনো আছে, নাকি এখন আসলে তার এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে সেই ভরসায় ভোটারের চলে যাওয়ার কথা? না, এই সরকারটাকে মানুষ এখন
খুবই এই সরকার নিয়ে সাধারণত মানুষ খুবই নিরাশ, হ্যাঁ, এবং শঙ্কা তো আছে, মানে বিভিন্ন জায়গায় বিশেষ করে নিরাপত্তার দেয়ার দিক থেকে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তো এই জায়গায় কিন্তু মানুষের মধ্যে ওই শঙ্কাটা কাজ করছে যে আমি যে ইলেকশনে ভোট দিতে যাব আদৌ ইলেকশনটা ঠিকমতো হবে কিনা, ভায়োলেন্স হবে কিনা, এবং সরকারের ওই জায়গায় আরও এখনও অনেক কাজ করা বাকি। ইলেকশন তো আগামী মাসের প্রথম দিকেই হবে। তো এই এখন থেকে ওই সময়টার মধ্যে সরকারকে আরও ডিরেক্টলি মানুষকে এসুরেন্সটা দিতে হবে। আপনি আমাদের যে বয়স সাংবাদিকতা, সেখানে আমরা প্রায় অনেকগুলো সরকারের অধীনে নির্বাচন দেখলাম, তত্ত্বাবধায়ক সরকার দেখলাম, অন্তর্বর্তী সরকার দেখলাম, রাজনৈতিক সরকার দেখলাম, কোনো প্যাটার্নের সামরিক সরকারও দেখলাম। সেই সবগুলো সরকারের অধীনে নির্বাচনের সাথে যদি এই নির্বাচনটাকে তুলনা করি, আপনার কাছে কোন সময়টাকে আপনি এগিয়ে রাখতে চান যে দে আর ডুইং গুড অর দে আর পারফর্মিং গুড? কি মনে হয় এবং কেন মনে হয়? আমার মনে হয় 91-এর যে ইলেকশনটা ছিল সেটা তো মানে মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয়, খুবই ভালো ছিল, খুব একটা ছিল না। আবার 2008-এর যে তত্ত্বাবধায়ক সরকার খুবই বিতর্কিত ছিল, সেনা নিয়ন্ত্রিত ছিল। এইবারকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক না, একটা গণ অভ্যুত্থানের পরে তারা এসছে, এটা একটা বড় পরিবর্তন। আর আরেকটা বিশাল পরিবর্তন সেটা হলো এবার আওয়ামী লীগ কিন্তু নাই ইলেকশনে। মানে বাংলাদেশের মূল দল বা বড় দুইটা দল, একটা বিএনপি একটা আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ ছাড়া একটা ইলেকশন হতে যাচ্ছে। আমি বলবো যে এটা একটা বিশাল পরিবর্তন, এবং যাবতীয় যত ইলেকশন বা ভোটের হিসাব নিকাশ সব কিছু কিন্তু ওলটপালট হয়ে যাচ্ছে। ভোটের হিসাব নিকাশে আসার আগে একটা প্রশ্ন করতে চাই। একটা বড় রাজনৈতিক দল এই ভোটে অংশ নিচ্ছে না, তাতে সরকারের সুষ্ঠু নির্বাচন ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে কেন এটা পয়েন্ট হচ্ছে? আওয়ামী লীগ হলো গিয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল, পার্লামেন্টারি পার্টি, এবং এই আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ করতে না দেওয়ার মানে হচ্ছে যে 30-40% যেটা তাদের ভোট ব্যাংক ছিল বা ইউজুয়ালি মানুষ ভোট দেয়, তাদের ভোটাধিকার আপনি ঠিকমতো প্রয়োগ করতে দিচ্ছেন না। এটা তো একটা অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটা অন্তর্বর্তীকালীন সরকার যে নিয়েছে, ওরা অন্য দলগুলোর সাথেও কিন্তু ঠিকমতো কনসাল্ট করেনি। যেমন বিএনপির সাথে কোনো কনসালটেশন হয়েছে কিনা আমরা কিন্তু জানি না। এটা মোটামুটি একটা মব ক্রিয়েট করে আওয়ামী লীগকে এক রাতে বা 2 রাতে নিষিদ্ধ করার একটা ঘটনা ঘটেছে। তো এই যে, এবং এটার এফেক্ট কিন্তু এইবার আমরা ইলেকশনে দেখছি যে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে। এটা এখন একটা বিশাল প্রশ্ন। আপনি যেখানেই বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, যে কোনো আসনে যান, সেখানে কিন্তু আওয়ামী লীগের ভোটার যারা, তারা কোন দিকে ভোট দিবেন, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটা কত বড় ফ্যাক্টর হতে পারে রাজনৈতিক দলগুলোর জন্য, যে আওয়ামী লীগের ভোটটা আসলে কোথায় যাবে? সরকারের আলাপ তো করলাম, কিন্তু না, এটা একটা বড় ফ্যাক্টর, এবং প্রতিটা জায়গাতেই কিন্তু মানে যারা যাচ্ছে প্রার্থী যারা, তারা কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে এশিওর করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগের সদস্য না, কিন্তু আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতাকর্মী অনেকেই তো পালিয়ে ইন্ডিয়া চলে গেছে বা অন্যান্য জায়গায় চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের যে কোর একটা ভোটিং ব্যাংক আছে। আমার মনে হয় ফেসবুকে কিছু রিল দেখছিলাম আমি কয়েকদিন আগে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যে আসনটা, সেখানে বিএনপির প্রার্থী হলেন জিলানি, জিলানি। উনি ওইখানে বিভিন্ন মানুষজনকে গিয়ে ভোট চাচ্ছেন, তাদের কাছে বলছেন যে আমি আপনাদের ঘরের ছেলে, এবং লোকজন আবার রেসপন্ড করছে যে আমরা তো একসময় আওয়ামী লীগকে ভোট দিতাম, আপনি যেহেতু এখন আসছেন আমাদের কাছে, আমরা আপনাকে ভোট দেব। এটা মানে ওনার এটা ব্যক্তিগত যে প্রার্থী হিসেবে যে ফেসবুক পেজ, সেখানকার প্রচারণা। বাট এই যে জিনিসটা সব জায়গায় হচ্ছে। সুরঞ্জিত সেন গুপ্তর আসন যেটা দিরাইশাল্লাহ, সেখানে যেমন উনি একটা মানে বিশাল একটা স্টালওয়ার্ড ছিলেন ভোটের রাজনীতিতে। সেখানে যেমন জামাতের একজন প্রার্থী শিশির মণি সম্ভবত, উনি ওই যে একটা কমেন্ট না যে রোজা এবং পূজায় এক, এটা বলে মানে মোল্লারা খেপে গেল যে কেন এটা বললো। কিন্তু এরা যে এখানে যাচ্ছে এবং এই ধরনের কথাবার্তা বলতেছে, এটা একটা মূল কারণ হলো আওয়ামী লীগের ভোটগুলোকে কোট করা। সো অবশ্যই অ্যানেকডোটালিও যদি দেখি, এটা একটা বিশাল বড় একটা ফ্যাক্টর। আর যদি সংখ্যার দিক থেকে দেখি, বাংলাদেশের প্রতিটা নির্বাচনী আসনেই আওয়ামী লীগের একটা মানে বিশাল একটা ভোট ব্যাংক আছে। এই ভোট ব্যাংকটা এখন কোন দিকে মুভ করবে, এটা একটা বিশাল ফ্যাক্টর। সো এই মানে ভোট ব্যাংকটাকে মুভ করানোর জন্য আমরা নানা রকম প্রচার দেখছি, গণমাধ্যম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, বা প্রার্থীদের সাথে কথা বলে আমরা দেখছি বিভিন্নজন বিভিন্ন ধরনের টুল নিয়ে তারা নেমেছেন।
এখানে আপনি কাকে এগিয়ে রাখবেন এবং কি পন্থায় তারা আগাচ্ছেন সেটা একটু জানতে চাই, যে সেটাকে আপনি কতটা মানে এথিক্সের সাথে যায়। আরেকটা হচ্ছে, আপনি বলছিলেন একটু আগে যে আপনি নানা জেলায় ঘুরেছেন, সেখানে আপনি কি দেখতে পাচ্ছেন এই ভোট ব্যাংকগুলো নিয়ে আলোচনা? এটা খুব মানে একেবারে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলা যাচ্ছে না যে এদিকেই যাবে বা ওইদিকে যাবে। একটা হলো দলগতভাবে যদি চিন্তা করি তাহলে আওয়ামী লীগের ভোটগুলো আসলে বিএনপির দিকে যাবে। এটা আমার একেবারে ব্যক্তিগত আনসাইন্টিফিক অ্যাসেসমেন্ট, কারণ আমি কথা বলেছি ম্যাক্সিমাম 10টা লোকের সাথে। কিন্তু আবার কিছু কিছু জায়গায় যেটা দেখছি সেটা হলো যে যেখানে প্রার্থীদের ব্যক্তিগত ইমেজটা স্ট্রং, প্রার্থীদের একটা এক্সট্রা একটা এফোর্ট আছে যে না, ফর এক্সাম্পল আওয়ামী লীগের ভোটারদেরকে একটু বেশি এশিওর করি, তাদের সাথে একটু বেশি কথা বলি। ধর্মীয় সংখ্যালঘুদেরকে কোট করার একটা ব্যাপার আছে, যে মানে সাধারণত বলা হয় যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগকে ভোট দেন বা দিতে চান, যেহেতু তারা এইবার আওয়ামী লীগকে ভোট দিতে পারবেন না, সেক্ষেত্রে তারা কোন দিকে ভোট দিবেন। দলগতভাবে যদি হিসাব করা হয় তাহলে এখানে বিএনপি এগিয়ে আছে, কারণ বিএনপি হলো আরেকটা সেকুলার রাজনৈতিক দল, ওরা ধর্মীয় রাজনৈতিক দল না। তো সেই ক্ষেত্রে বিধর্মী যারা মানে যারা অমুসলিম তারা ডেফিনেটলি বিএনপিকে বেছে নেবেন। কিন্তু কিছু কিছু আসনে আবার এই হিসাবটা খাটছে না, কারণ কিছু কিছু আসনে হয়তো জামাতের যে প্রার্থী তার ব্যক্তিগত ইমেজটা আওয়ামী লীগের ভোটারদের জন্য এবং সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের জন্য মানে একটা আকর্ষণীয় বিষয় এখন। তো এই দিক দিয়ে মানে দেয়ার ইজ নো লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনসার টু ইটস ভেরি গ্রে। মানে কোন আপনার এই কথা থেকে একটা জিনিস মনে আসলো, এই যে যিনি নেতা হিসেবে দাঁড়াচ্ছেন বা প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন, তার যে ব্যক্তিগত ক্যারিশমা সেটা ভোটারের কাছে কতটা মুখ্য হয়, আর দল কিংবা মার্কা সেটা আসলে কতটা মুখ্য হয়, যেহেতু এখানে এই ভোটের হিসাব নিকাশটা চলছে। বেশিরভাগ ক্ষেত্রে মার্কাটা মুখ্য হয়, কিন্তু কিছু কিছু আসনে যেখানে ক্যারিশমাটিক প্রার্থী থাকে সেখানে কিন্তু ক্যারিশমাটিক প্রার্থীটার ইমেজটা মুখ্য হয়ে যায়। সো বেশিরভাগ, আবার বলতেছি যে বেশিরভাগ আসনে প্রার্থী দেখেই মানুষজন ভোট দেয়, কারণ আমাদের যে কালচার, যেটা নির্বাচনী কালচার যেটা, সেটা মূলত হলো গিয়ে যে দল যাকে মনোনয়ন দিবে মানুষ তাকেই ভোট দেবে না। কিন্তু এর মধ্যে আবার কিছু মানুষ চলে আসে যারা খুব স্ট্রং ক্যারেক্টার, তাদের রুমিন ফারহানার যেমন একটা ভিডিও আসলো না যে বুড়ি আঙ্গুল দেখা, হ্যাঁ গতকালকে এটা সবাই সারপ্রাইজিংলি পিপল অ্যাপ্রিশিয়েট হার। No, I appreciated her gesture for whatever reason. So, রুমিন ফারহানাকে এমনিতে আমি খুবই পছন্দ করি, মানে সো বলা উচিত না, হ্যাঁ যদিও বলা উচিত না, আমরা ওই আসনে ভোটার না, আমি তো ভোটারই না, আপনি আচ্ছা আমি দুজন দুই এলাকার ভোটার। আচ্ছা সো এই দিক দিয়ে মানে কিছু কিছু আসনে এইরকম মানে স্ট্রং প্রার্থী, খুব কালারফুল ক্যারেক্টার, এদেরকে মানুষ পছন্দ করে। কিছু কিছু জায়গায় আছে যে মানুষ বলে এই মানে কোন মার্কা নিয়ে এই প্রার্থী দাঁড়াইছে এটা আমরা দেখি না, ওই আমাদের এলাকার ছেলে বা হোয়াট এভার কিছু একটা এলাকার মেয়ে, এই জন্য আমরা তাকে ভোট দিব। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ জায়গায় মানুষ মার্কা দেখেই ভোট দেয়। আচ্ছা ধরেন এই যে তার ক্যারেক্টার নিয়ে, প্রার্থীর ক্যারেক্টার নিয়ে দেখে বা ক্যারিশমাটিক ক্যারেক্টার দেখে যারা আসলে ভোট দেন, এই যে যখন আমি নমিনেশন দিই দলগুলো, তখন কি আসলে এটা মাথায় রাখে দলগুলো আমাদের চর্চাটা কি দেখতে পান এবং কেন রাখে না? এবং একই সাথে আমরা দেখি আবার যে জোটের আসন ভাগাভাগির ব্যাপারটা যখন হয় তখন ক্যারিশমাটিক ক্যারেক্টারটাকে বসিয়ে দেওয়া হয়। এরকম আমরা অন্তত বিএনপির 6 জনের নাম আমি বলতে পারবো যাদের আসলে বসিয়ে দেওয়া হয়েছে এই আসন ভাগাভাগির কারণে। তাহলে কোন হিসাব আসলে এই রাজনৈতিক দলগুলো ভোটারদের জন্য করেন আর প্রার্থীর জন্য করেন এবং নিজের দল বাঁচানোর জন্য করেন? বিএনপি বলেন বা জামাত বলেন, এই দুইটা দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে এবং তাদের দুই দলেরই দাবি হলো যে তাদের একটা থার্ড পার্টি জরিপ তারা করছে এবং প্রতিটা আসনে কে ভালো প্রার্থী কে খারাপ প্রার্থী তারা ওই জরিপের ভিত্তিতে এটা তারা ডিসাইড করছে। এইবার যেমন একটা জিনিস খুব নতুন হয়েছে, সেটা হলো যে আগের ইলেকশনগুলোতে আপনি তো টিভিতে ছিলেন তখন, যে ওই যে মনোনয়ন বোর্ড বসতো, তারপরে সবাই গিয়ে সাক্ষাৎকার দিয়ে আসতো, তারপরে মনে করেন সেগুলো কভার করতে করতে জানবে যেত। হ্যাঁ, মানে এইবার সাংবাদিকদের একটু সুবিধা হয়েছে আর কি, ওই যে পার্টি অফিসের সামনে বসে বসে লাইভ দেওয়া বিপার দেওয়া এগুলো করতে হয়নি। সো ওরা বলতেছে যে এবার তারা প্রতিটা এলাকায়
জরিপ করছে এবং জরিপ করে সবচেয়ে ভালো যে প্রার্থীটা তাকেই তারা দিছে। এখন এইটা কতটুকু জরিপ কতটুকু একুরেট ছিল সেটা ইলেকশনের নাইটে বোঝা যাবে। না, আমার কথা হচ্ছে এই যে চর্চাটা, আমি আসলে আপনাকে তো মানে রাজনৈতিক দলের এই যে প্র্যাকটিসটা, যে আমি আসলে আসন ভাগাভাগির জন্য, জোটের সুবিধার জন্য আমি আসলে এই কাজটা করছি, বা আমার দলের নমিনেশন বাণিজ্যের জন্য আমি এটা করছি, যেটা নমিনেশন বাণিজ্য তো হয় আমাদের সব নির্বাচনে। তাহলে দিন শেষে একটা রাজনৈতিক দল তার ভোটারের কথা, তার মানুষের কথা কতটা মাথায় রাখে? দিন শেষে নির্বাচন হলে at the very basic level আপনি মনোনয়ন বাণিজ্য করেন বা জোটের রাজনীতি করেন বা যাই করেন না কেন, একটা রাজনৈতিক দলকে সারভাইভ করতে হলে, সারভাইভ অ্যান্ড থ্রাইভ করতে হলে তাকে এমন প্রার্থী মনোনয়ন দিতে হবে যাকে ভোটাররা ভোট দিবে। যদি কোনো দল এটা করতে ব্যর্থ হয় তারা ইভেনচুয়ালি কিন্তু তারা ভোটে হারবে এবং রাজনীতি থেকে তারা ছিটকে পড়ে যেতে বাধ্য হবে। যেটা ধরেন আওয়ামী লীগের আমলে একটা সমস্যা কী হয়েছে, এলাকার জনগণের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই এরকম লোকজন টাকা দিয়ে বা ডিজিএফআইয়ের রিপোর্টে বা সুপারিশে বা অমুক নেতার ইয়েতে তদবিরে তারা মনোনয়ন পাইছে, হ্যাঁ, এবং একটা সাজানো ভোটের মাধ্যমে তারা সংসদ হয়েছে, কিন্তু হয়তো এলাকায় তাদের জীবনে যায়ও নাই এরকম লোকজনও ছিল। আজকে দেখেন আওয়ামী লীগের অবস্থা কি, মানে যখন মানে গণ অভ্যুত্থানটা হলো ভোটাররা কিন্তু আওয়ামী লীগের যে যারা কোর লোক অস্টেন্সিভলি 24 সালে যাদেরকে এতগুলা ভোট দিয়ে একটা এমপি বানালো, হ্যাঁ, এলাকার জনগণ কিন্তু তাদের এমপি সাহেবকে বাঁচাতে আসে নাই। সো একটা পার্টি যদি একেবারেই মানে জনগণের মতামতকে মূল্য না দেয় তাহলে তাদের মৃত্যু উই ক্যান প্রেডিক্ট দ্যাট, না, যে একসময় তারা ইররিলেভেন্ট হয়ে যাবে। এই যে ধরেন অতীত থেকে শিক্ষা, আওয়ামী লীগ থেকে তো আসলে শিক্ষা নেওয়া উচিত রাজনৈতিক দলগুলোর। আপনার কাছে কি মনে হয় যে 24-এর পরে সেই শিক্ষা বড় রাজনৈতিক দলগুলো কতটা নিল, কি করতে হবে আর কি করতে হবে না? মানে এই 1.5 বছরে 15 মাসে, মানে 15 বছরের পর 15 মাসে আসলে শিক্ষাটা কি দেখতে পাচ্ছেন? খারাপ যেটা দেখতেছি সেটা আমি দেখি যে জামাতে ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ড, এটা দলীয়ভাবে বা তাদের সমর্থক বা তাদের পলিসি মেকারদের কর্মকাণ্ড, ইটস সর্ট অফ এ রিফ্লেকশন অফ আওয়ামী লীগ যা করছে। লাইক ফর এক্সাম্পল আওয়ামী লীগ আমলে আমরা দেখছি না টিচারদেরকে হেনস্থা করা বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিতে মাইদুল ইসলামের ক্ষেত্রে যে ঘটনা, আমরা এখন দেখি আবার একই জিনিস হচ্ছে ইয়েতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় করতেছে, শিবিরের পোলাপাইন যেগুলো আছে তারা। সো ওই আমার কাছে সবসময় মনে হয় এটা যে থিওরিটিক্যালিও মনে হয়, প্র্যাকটিক্যালিও আমি দেখছি বলে মনে হয় যে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী একই মুদ্রার এপিটোপিট। সো আওয়ামী লীগের যে ধরনের, আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ধরেন জার্নালিস্টদেরকে মানে পছন্দ হয় না এর কথা তুলে নিয়ে গিয়ে জেলে রেখে দিল, হ্যাঁ, আনিস আলমগীরের ক্ষেত্রে যেটা হলো, বা কয়েকদিন আগে বেশ কয়েকজন পান্না ভাইয়ের ক্ষেত্রে হলো, হ্যাঁ, পান্নার ক্ষেত্রে যেটা হলো। এবং এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু জামাতিদের একটা মানে বড় একটা রোল ছিল, যে নাম রাস্তায় নেমে এটা করা ইয়ে করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রেও যেমন জামাত বা জামাত ওরিয়েন্টেড লোকজনের একটা বড় ভূমিকা ছিল। তো এই যে প্রতিহিংসার রাজনীতি, তুমি করছো তাই আমি করব, আপনি দেখবেন একটা জিনিস যে আপনি এই সরকারের আমলে কোনো একটা অন্যায় বা অনাচারের প্রতিবাদ করেন, আপনি সাথে সাথে একদল লোক এসে বলবে যে আওয়ামী লীগের সময় তো বলেন নাই, এতদিন কোথায় ছিলেন, এতদিন কোথায় ছিলেন। তো আমার ক্ষেত্রে এটা একটা খুব মানে কমিক্যাল একটা জিনিস। কেউ যখন আমাকে বলে যে আপনি এতদিন কই ছিলেন, আমি উত্তরটা কি দিব আসলে, ঠিক আছে। আমি একদিন গিয়ে দেখছি মানে আমাকে একটা অ্যাকাউন্ট থেকে এটা কমেন্ট করলো যে আপনি এতদিন কোথায় ছিলেন, আমি কই ছিলাম তুমি জানো না। সো আই ওয়েন্ট অ্যান্ড চেকড হিজ প্রোফাইল, যে তার প্রোফাইলটা বানানো হয়েছে অগাস্ট 2024, ঠিক আছে। সো সে ডেফিনেটলি জানে না আমি কোথায় ছিলাম, বাট এনিওয়ে আমি একটু দূরে আমার মনে হয় ফান সেটা হচ্ছে যে ভাই বিদেশ ছিলাম। হ্যাঁ, না বিদেশ তো ছিলাম, বিদেশ ছিলাম মানে আমি তো দেশের এই সমস্ত জিনিস আমি মাথা ঢুকাই না, সরি। না বিদেশে তো তারেক রহমানও ছিল। আপনি তারেক রহমান না? না আমি তারেক রহমান না, কিন্তু ওইটা মানে তারেক রহমান তো বিদেশে থেকেই একটা পুরো পার্টি রান করছে, একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত অর্গানাইজ করছে। সো সেক্ষেত্রে
মানে বিদেশ থাকাটা আমি মনে করি, বা আমাদের মাহমুদুর রহমান সাহেব টার্কিতে ছিলেন, সেখানে ছিলেন, তো তিনি এখন উম্মার সিপাহ সালার বর্তমানে, রাইট? সো ওনারা যদি করতে পারে তাহলে আমাকে এই প্রশ্নের উত্তর কেন দিতে হবে? বাট ওনাদেরকেও আসলে এই প্রশ্ন করে নিশ্চয়ই লোকজন, মানে তারেক রহমান সম্পর্কে তো আমি জানি যে করে, কিন্তু আমার প্রশ্ন ছিল ওই জায়গায় যে বেসিক পরিবর্তন তো তাহলে হয় নাই। না, কিছু আপনি জায়গা নিজেই কিন্তু, আমি আপনাকে একটু আটকে এখানে, সেটা হচ্ছে যে আগের ইন্টারভিউতে আপনি মানে আপনার মধ্যে আমি যে আশা দেখছিলাম যে বিএনপির বেশ ছেলেপেলেদেরকে আমি দেখে কথা বলে আমি বিএনপির কথাটা তো বলি নাই এখন, আমি বলতে চাচ্ছিলাম যে পরিবর্তন এসছে, নতুনরা পরিবর্তন আনবে। আমার কাছে আজকের তাসনিম খলিলকে একটু সেই, কারণ এখন সকাল 11টা 12টা, সরি একটা, আমি আজকে রাত মানে দেরিতে ঘুম থেকে উঠছি, আগের ইন্টারভিউটা শুনতে ছিল আজকেরটা সকালে, রাইট? আমি এখনো খুবই অপটিমিস্টিক। এনপিএ হলো, আই এম ভেরি, সেখানে আমরা আসবো, কিন্তু আপনার কাছে পরিবর্তন, বেসিক পরিবর্তন কি হলো আপনার কাছে মনে হয়? বেসিক পরিবর্তন যেটা হলো, বা পরিবর্তন হয়েছে কিন্তু আমরা এখনো বুঝি নাই, সেটা হলো যে আমরা সব সময় আমাদের বাংলাদেশের পলিটিক্যাল অ্যানালিসিস যখনই আমরা করি, আমরা সারাক্ষণ খালি অতীতে এটা হয়েছে চিন্তা করি, কিন্তু হিস্ট্রি কিন্তু কখনো রিপিট হয় না। এই যে 24-এর গণ অভ্যুত্থানে হাসিনা যেভাবে পালায়ে গেল, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড, আগে কিন্তু হয়নি, রাইট? সো এইভাবে আমরা যখন চিন্তা করি আগে এটা হয়েছে, এটা আবার রিপিট হবে। হ্যাঁ, এই জায়গাটায় আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ঘাটতি আছে। আমার কাছে মনে হয় যে মূল পরিবর্তন যেটা, রাজনৈতিক দলগুলো এখন বুঝতে পারতেছে যে জনগণের ভোট না নিয়ে সরকারে যাওয়া, সরকার পরিচালনা করা, এটা একটা ভয়ঙ্কর থ্রেট তাদের সার্ভাইভালের জন্য। এটা জামাতও বোঝার কথা, কতটুকু বুঝতেছে আমি জানি না, বিএনপি বুঝতেছে। এবং বিএনপি, আপনি দেখেন বিএনপির প্রতিটা পদক্ষেপ এখন পর্যন্ত, তারা কিন্তু অনেক কিছুতে তাদের সাথে সরকারের মিলতেছে না, অনেক ক্ষেত্রে বিএনপি খুব আনহ্যাপি বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু একটা জায়গায় তারা অনড়, একেবারে প্রথম থেকে তারা বলে আসে ইলেকশন চাই, মানে শেষ পর্যন্ত কিন্তু তারা ইলেকশনটা আদায় করে নিতে পারছে। সো এই যে ইলেকশনের উপরে গুরুত্ব দেওয়াটা, এটা একটা বড় পরিবর্তন। কিন্তু আগের ইন্টারভিউতে আপনি একটা জিনিস বলেছেন যে যে কোনো সংস্কার রাজনৈতিক সরকারের হাত ধরে হতে হবে। হ্যাঁ, আচ্ছা, রাজনৈতিক সরকার তো আমি 15 বছর বাদ দিলে এর আগেরও 25 বছর ছিল, বিভিন্ন অত কম সময় তত্ত্বাবধায়ক ছিল। কতটুকু মানে আজকে রাজনীতি যেখানে দাঁড়ানো, সেটা 25-15-র যোগফল দাঁড়ানো, তাহলে মানে ঠিক কি আশা দেখেন? বা এই যে বিএনপি নির্বাচন চেয়েছে, নির্বাচন আসলো, নির্বাচন হলো, নির্বাচনের পর কি বদলাবে, কতটা বদলাবে বা কতটা সংস্কার হবে যেটা রাজনৈতিক দলের হাত ধরে হওয়ার কথা? এটা তো জনগণের উপরে নির্ভর করে। জনগণ যদি সংস্কার চায়, তাহলে যে রাজনৈতিক দলটা 5 বছর পরে তাদের কাছে আবার ফেরত যাবে, ফর এক্সাম্পল একটা হলো, আচ্ছা আমি ব্যালেন্স রেখে বলি একটু, ঠিক আছে? জামাত বলতেছে যে তারা জান্নাতের টিকিট দিবে, হ্যাঁ, আবার বিএনপি বলতেছে তারা ফ্যামিলি কার্ড দিবে, রাইট? সো এখন জামাতের এটা ফ্যাক্ট চেক করা ইজ ভেরি ডিফিকাল্ট, যে যারা ভোট দিয়ে ধরেন মারা গেল তারা জান্নাতে গেছে কিনা এটা আমরা জানতে পারবো না। বাট বিএনপিরটা একটু সহজ, হ্যাঁ, যে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিছে, 5 বছর পরে যদি যে নারীটা বিএনপিকে ফ্যামিলি কার্ডের কথা শুনে ভোট দিল, ওইটা যদি সে না পায়, সে তো সরাসরি দেখতে পারতেছে না এটা মিথ্যা কথা বলছে। সো এই যে বিএনপির যে একটা প্রতিশ্রুতি, সবাই ফ্যামিলি কার্ড, বিএনপি বেশি ঘেঁষা হয়ে যাচ্ছে। তো এই প্রতিশ্রুতিও ছিল যে তারা যদি ভোটে জিতে নারীদের কাজ করতে হবে না, 8 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা কাজ করলে, এটা তো আমরা ফ্যাক্ট চেক করতেই পারি। এটা আমরা ফ্যাক্ট চেক করতে পারি, কিন্তু নারীরা কি সেটা চান কিনা? আপনি কি 5 ঘন্টা কাজ কেন না ভাই, আমি 2 ঘন্টা কাজ করে 8 ঘন্টা স্যালারি পেলাম, যদি স্যালারিটা, তাহলে ওই স্যালারিটা কই থেকে আসবে সেটাও একটা, যেমন আরেকটা আছে ফ্যামিলি কার্ডে কাজ করবে ছেলেরা 16 ঘন্টা, তাহলে কি ছেলেরা, ওইটাও তো জামাতকে বলতে হবে, ওইখানে একটা ট্রান্সপারেন্সি। আমার কাছে না, এটা আমি মনে করি না। এই যে যেটা বললেন, আমার মনে হয় না আপনি আপনার কাজটাকে, আমি তো জানি আপনাকে ব্যক্তিগতভাবে আপনি আপনার কাজটা ভালোবাসেন, হ্যাঁ, আপনি কিন্তু এখন হোয়াট আই আন্ডারস্ট্যান্ড আপনি প্রায় 12-13 ঘন্টা 14 ঘন্টাও কাজ করেন, হ্যাঁ, এইটা এমন না যে আপনাকে টাকা দিচ্ছে বলে আপনি করতেছেন। তো আপনাকে যদি এখন কার্টেল করে দিয়ে বলে যে না 5 ঘন্টা কাজ করতে হবে, আই ডোন্ট থিঙ্ক ইউ আর গোয়িং টু লাইক টেক দ্যাট। আমার বন্ধু একজন আছেন নারী, উনি ধরেন একটা বড় একটা এনজিওতে কাজ করেন, উনি মানে তার পুরাটা দিন যায়, উনি কতগুলো স্কুল ম্যানেজ করেন সেগুলো নিয়ে, এবং উনি অসুস্থ, তারপরে উনি কাজ করে যাচ্ছেন। সো ওই যে 5 ঘন্টা কাজ, কারণ আমি টাকা পাই 8 ঘন্টার,
আমার মনে হয় না এটা কোনো, যারা আসলে পেশাদার নারী যারা আছেন তারা আমি ফ্যাক্ট চেকের কথা বললাম যে জামাতের এরকম অনেকগুলো না, জামাতের not that bad let's put it this way, A proposes X and B proposes Y, ঠিক আছে? আমরা তো ইলেকশন 5 বছরের পরে এই দুইটা পার্টিকে আবার ভোটারের কাছে যেতে হবে এবং তারা ফ্যাক্ট চেক করে দেখবে যে ফ্যামিলি কার্ড বলেন বা নারীর কর্মঘণ্টা বলেন, দুইটাই তো বড় সংস্কার। আমি ওই মানে হাই লেভেলের আতলামি সংস্কার যেগুলো জুলাই সনদে গেছে ওইগুলো আমি সাবস্ক্রাইবও করি না, আপনি জানেন। আমি ওইগুলো নিয়ে আসলে খুব একটা বদার্ডও না, কিন্তু এইগুলো যেমন একেবারে বেসিক কিছু সংস্কার, এগুলো যদি বাংলাদেশের জনগণ মানে পায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, তাহলে সমাজে একটা বড় পরিবর্তন আসবে। সংস্কার তো এইভাবেই হয়। আচ্ছা, এই যে তাসনিম খলিল জুলাইয়ের যে সংস্কার প্রস্তাব সেটা সাবস্ক্রাইবই করেন না, আমার দেশের যে ভোটার, কোটি কোটি ভোটার, তারা কি সাবস্ক্রাইব করে? কারণ এই সংস্কারের উপরে নির্ভর করেই আমার গণভোট হতে যাচ্ছে। গণভোট নিয়ে নানা আলোচনা চলছে, সরকার নিজে নেমেছে গণভোটের পক্ষে প্রচার চালাতে। তাহলে যদি তাসনিম খলিলরাই সাবস্ক্রাইব না করেন, তার মানে গণভোটের বিপক্ষে দাঁড়ান, এই সরকারের আনা সংস্কার প্রস্তাবের বিপক্ষে দাঁড়াচ্ছেন, তাহলে কিভাবে সংস্কার চান আপনারা? সংস্কার প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করা কিন্তু সংস্কারের বিরোধিতা করা না, প্লেন অ্যান্ড সিম্পল। ধরেন একটা সংস্কার প্রস্তাব যেটা জুলাই সনদে আছে এবং আপনি যদি হ্যাঁ ভোট দেন, তাহলে ইট বিকামস বাইন্ডিং ইন সর্ট অফ। হ্যাঁ, যেমন বলা হয়েছে সংবিধান সংস্কার করে সংবিধান থেকে 7 ক এবং খ সম্ভবত ফেলে দিতে হবে। এর মানে হলো যে আপনি সরাসরি মানে সংবিধানে 7 ক এবং খ অ্যাড করা হয়েছিল যাতে সামরিক অভ্যুত্থান বা এই টাইপের অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা কেউ দখল না করতে পারে। আপনি 7 ক এবং খ ফেলে দিলেন, এর পরের দিন থেকে আপনি সংবিধানের মধ্যে আপনি একটা লুপহোল রেখে দিচ্ছেন, অসাংবিধানিক উপায়ে সংবিধানের বিরুদ্ধে অপরাধ করে রহিতকরণ করে আপনি ক্ষমতায় যেতে পারবেন। আপনি বলেন যে কোনো বেসিক গণতন্ত্রে বিশ্বাসী কোনো মানুষ এই প্রস্তাবের পক্ষে হ্যাঁ বলতে পারে কিনা? এই যে সংস্কার হয়েছে, যেটা এই সংস্কারে কোন ডেমোক্রেটটা হ্যাঁ বলবে? ওনারা তো একটা বলেছে যে উদ্ভট একটা গণভোটের প্রশ্ন বলেও খুবই উদ্ভট টাইপের। হ্যাঁ, এগুলো হইলে আপনি হ্যাঁ বলেন, না হইলে না। আরেকটা কথা বলি আমি আপনাকে, ঠিক আছে? সেটা হলো যে ফরিদপুর আর কুমিল্লা বিভাগ করা হবে, ঠিক আছে? তাহলে নোয়াখালীর লোকজন কি দোষ করলো? এখন যদি নোয়াখালীর লোকজন বলে যে না আমরা নোয়াখালী বিভাগ চাই, হ্যাঁ, এটা তো তার গণতান্ত্রিক দাবি, তো নোয়াখালীর লোকজন তাইলে গণভোটে না দিতে হবে। ফরিদপুর এবং কুমিল্লাকে আপনি বিভাগ করে দিতেছেন কিসে? এটা মানে কিসের বেসিসে? কোন পার্টি? আবার ইন্টারনেট বেসিক রাইটের জায়গা। হ্যাঁ, ইন্টারনেট বেসিক রাইট এটা আমিও মানি, ঠিক আছে? ইন্টারনেট বেসিক রাইট এটা আমিও মানি, কিন্তু এইটাকে যে প্রক্রিয়া, এবং সবচেয়ে বড় কথা, আমরা সংস্কার বলতেছি, আমরা কিছু মূল জায়গায়, আপনি একজন নারী এবং আপনি একজন সাংবাদিক, আমি ওইভাবে বলি, ঠিক আছে? আপনার যে নারী সংস্কার কমিশন ছিল, হ্যাঁ, যেটা ইউনূস সাহেবরা খুব মানে বড় বড় কথা বলল যে নারী অধিকার প্রতিষ্ঠা হবে, এইটা হবে সেটা হবে, নারী সংস্কার কমিশনের যে ইয়েগুলো ছিল, যে দাবিগুলো ছিল, কোথায় সেগুলো? এখন একটা জায়গায় দেখান যে তাদের এই দাবিগুলো ঠিক মতো ক্যারি আউট করা হয়েছে। তারপরে আরেকটা বলি, সাংবাদিক, যেহেতু নারী বললে তো হবে না, সাংবাদিকেরটাও বলে নিই। গণমাধ্যম সংস্কার কমিশনের ভালো ভালো কিছু দাবি ছিল, ঠিক আছে? একটাও নয়। আপনি যদি দেখেন এই যে সংস্কার বা জুলাই সনদ যেটা বলে না, জুলাই সনদে এই হবে সেই হবে, জুলাই সনদ বেসিক্যালি হলো গিয়া যে বাংলাদেশের সংবিধানটাকে পরিবর্তন করে এক ধরনের মানে মার্কিনীকরণ করা হবে। এটাকে আমেরিকায় 2টা কক্ষ আছে, সেইভাবে 2টা কক্ষ করা হবে, ঠিক আছে? আমেরিকায় একটা প্রেসিডেন্ট 2 টার্মের বেশি থাকতে পারে না, বাংলাদেশে ওই 10 বছরের একটা সিস্টেম করছে যে একটা প্রধানমন্ত্রী 2 বছরের বেশি থাকতে পারবে না। সো পুরা একটা আমেরিকানাইজেশন অফ বাংলাদেশের সংবিধান, এটা একটা মানে কি বলে আপনাকে, খুবই উদ্ভট একটা সংস্কার প্রস্তাব হয়েছে। এবং আমি মনে করি যে এই একটা তো আমি আপনাকে মানে আপনি যদি বাংলাদেশের সংবিধান রোহিতকরণ করে
এই সামরিক অভ্যুত্থান হবে না, এটা যদি আপনি মনে করেন যে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে আপনাকে না ভোট দেওয়া উচিত। বাঙালি পরিচয় মুছে দিয়ে বাংলাদেশি। আমি বাঙালি না, আমি সিলেটি, সো আমার আই ডোন্ট হ্যাভ এনি কমেন্ট অন দিস। আচ্ছা, হ্যাঁ, আমাদের ভাষা তো আমরা ছাড়া বাকিরা বেঙ্গলি। হ্যাঁ, So, আচ্ছা। বেঙ্গলিদের সাথে আমাদের কোনো আচ্ছা, আরেকটা হচ্ছে যে ধরেন যে 2-7-72 ধারায় যেটা আছে সংবিধান, যে মূলনীতি 4টা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এটাকে বদলে দিয়ে বেশ চমৎকার কিছু শব্দ, যে সাম্য, তারপর মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এইটার সাথে মানে এই যে শব্দের যে খেলা, সাধারণ মানুষকে এটা বোঝে যে সাম্য এবং সামাজিক সুবিচার আসলে কি, এই শব্দগুলো না বুঝিয়ে আমি যখন গণভোটে যাচ্ছি, আপনার কাছে কি মনে হয় যে এটা ঠিক কি ধরনের প্রতিফলন ঘটতে যাচ্ছে? মানে আমরা যদি বলি যে সাধারণ মানুষ কি বুঝে আসলে ভোটটা দিল, ইনফর্মড? আমি নিজেই বুঝি না সাধারণ মানুষের কথা, আমি কিভাবে বলবো? আমি তো ওদের মানে আমি নিজেই অনেক কিছু বুঝি না। এই যে কি বললেন না যে সাম্য, সামাজিক, আমিও বুঝি না সামাজিক সুবিচার, তারপর ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, কিন্তু আমি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে দিলাম। না, ধর্মনিরপেক্ষতার দুইটা মডেল হতে পারে। একটা হলো দ্য ফ্রেঞ্চ মডেল, সেটা হলো ধর্মনিরপেক্ষতা বলতে গেলে পাবলিক স্ফিয়ারে ধর্মহীনতা। আবার আরেকটা মডেল হলো যে মানে আমেরিকার যে মডেলটা, ধর্মীয় স্বাধীনতা মডেল। এটাকে আরো ক্লিয়ারলি ডিফাইন করা উচিত। ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, স্বাধীনতা সরকার বা রাষ্ট্র এনফোর্স করতে পারে, এটা একটা। ধর্মীয় স্বাধীনতা হলো গিয়ে একটা নেগেটিভ রাইট, আমি টেকনিক্যালি অত বেশি বলতে চাই না। আবার সম্প্রীতি, এখন আপনি হিন্দু, আমি মুসলমান, বা আপনি আস্তিক, আপনি আমি নাস্তিক, হোয়াটএভার, আপনার এবং আমার মধ্যে সম্প্রীতি, এটা কি সাংবিধানিকভাবে কিভাবে এনফোর্স হয়? এটাতে একটা উদ্ভট একটা কথা না? হ্যাঁ, আমি আপনার, এটা আমার ধর্মীয় স্বাধীনতা, আমি আপনি একজন আস্তিক হিসাবে আপনার ধর্মীয় স্বাধীনতা হলো যা আপনি বলা যে তুমি নাস্তিক, তুমি কাফের, তুমি জাহান্নামে যাবে বা হোয়াটএভার। এটা মানে খুব যে সম্প্রীতিমূলক কোনো একটা আচরণ হবে সেটা না, কিন্তু এটাও আপনার ধর্মীয় স্বাধীনতা। সো এই যে উদ্ভট শব্দমালা কিছু, হ্যাঁ, স্বাধীনতার সাথে আবার সম্প্রীতিকে অ্যাড করা, এটার দার্শনিক ব্যাখ্যা কি? এবং সবচেয়ে বড় কথা হলো এটা কারা বসে ঠিক করছে? লোকগুলা কারা? আমি জানি না। মানে আমি তো দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের মানে এইগুলো ব্রডকাস্ট করে দেখানো হলো, হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দল যাচ্ছে, সেখানে গিয়ে তারা মানে এই বাংলাদেশের সংবিধান তো আমরা দেখেছি, কিন্তু আপনার কাছে কি মনে হয় এরা কারা? এই যারা একজন হলেন গিয়ে আমেরিকা থেকে আসছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, এই জন্য নাম বলতেছি না। উনি আমেরিকা থেকে উড়ে আসছেন, হ্যাঁ, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনাদের কারোরই আসলে বাংলাদেশের যে সাংবিধানিক টাক্সিস এগুলো যা কিছু ছিল, এগুলোর ব্যাপারে কোনো স্পষ্ট কোনো আইডিয়াও ছিল না। যেখানে এবং এই আইডিয়া ছিল না বলেই আপনি দেখবেন যে বিএনপির যে সালাউদ্দিন আহমেদ, উনি কিন্তু ওইখানে বসে বসেই অনেক কিছু একেবারে নাকচ করে দিচ্ছেন এবং মানে খুব ক্লিয়ার পয়েন্ট বলে দিচ্ছেন এগুলো, হ্যাঁ। সো এটা একটা বড় প্রবলেম। আমি মনে করি যে সংবিধান সংস্কার হবে, এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলো বসে কেন ঠিক করবে? সাধারণ মানুষের উপস্থিতি। হ্যাঁ, না, আপনি যদি দেখেন ফর এক্সাম্পল সংস্কারের যে আলাপটা বা জুলাই সনদ যে বানালো, সেখানে নারীদের কোনো প্রতিনিধিত্ব নাই। সাংবাদিকদের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটা সংস্কার কমিশন করা হলো, সাংবাদিকরা সেই রুমের আলোচনায় নাই। আপনি ধরেন পুলিশকে সংস্কার করবেন, আপনি আরও সিকিউরিটি সার্ভিসেসকে সংস্কার করবেন, হ্যাঁ। শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় যেটা মানবাধিকারের ক্রাইসিস ছিল, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আপনি মানবাধিকার কর্মীদের কাছে একটাবার গিয়ে জিজ্ঞেসও করেন নাই যে আমরা কি র্যাবকে রাখবো, ডিসব্যান্ড করে দিব, যেটা অনেক দিন ধরে দাবি করা হচ্ছে, ডিজিএফআইকে রাখবো নাকি ডিসব্যান্ড করে দিব। কি উদ্ভট একটা জিনিস দেখেন, মানে আপনি বাংলাদেশে কি বলে তথাকথিত ফেসিবাদ ফেরানো পথ আটকাবেন, আপনি ফোকাস করতেছেন সংবিধানের 70 অনুচ্ছেদের উপর, ওকে, আপনি ফোকাস করতেছেন কুমিল্লা বিভাগ হবে নাকি নোয়াখালী বিভাগ হবে না সেটার উপর, হ্যাঁ। অথচ আপনার জুলাই সনদে আপনি ডিজিএফআইকে কী করবেন, যারা আয়নাঘর বানাইছে, যারা আয়নাঘর অপারেট করছে, এটার ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না। আপনি র্যাব যে মানুষকে মেরে নৌকায় তুলে নিয়ে গিয়ে এই শীতলক্ষেত্রে না কোথায় ভাষায় দিল, এই স্টার নিউজে সম্ভবত একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টও আছে, একটা কথা নাই। এটা কিসের সংস্কার? আর বড় বড় কথা, ভোট দিলে
ফেসিবাদ আর জীবনে ফিরে আসবে না। কিভাবে ভাই? আমি তো বুঝি না। সো কোনো মানুষ, এটা একটা কমপ্লিটলি একটা, আমি বলবো একটা সাজানো একটা মানে কোরিওগ্রাফড একটা শো ছিল, এবং এটাতে আদৌ কি সংস্কার হবে এটা আমার মাথায় ঢোকে না। মানে রাজনৈতিক দল আসলে আমি যদি হাঁ ভোট দিই তাহলে আমার তো আরো 6 মাসের সময় পাবে রাজনৈতিক দলগুলো সেই সংস্কারের জন্য। আপনার কি তারপরেও মনে হয় না যে আসলে ওই পরের 6 মাসটা একটা কেওটিক 6 মাস হয়ে যাবে বলে কি আপনি মনে করেন? না, এখানে অনেক কিছু আছে যেগুলো মানে রাজনৈতিক দল তো জুলাই তখন না, জুলাই সনদে যেগুলো আছে এগুলো অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো একটার পর একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস ক্রিয়েট করবে, একটার পর একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস ক্রিয়েট করবে। এবং এগুলো আসলে রাজনৈতিক নতুন যে সরকারটা আসবে সে এইটা কিভাবে সামলাবে। এই যে গ্যাজেট যেটা দেওয়া হয়েছে এইটা কি সাংবিধানিক কিনা এটাই তো এখনো মানে ডিসাইডেড হয়নি। কেউ যদি ইলেকশনের পরে গিয়ে ধরেন একটা রিড করে যে এই যে গ্যাজেট যেভাবে দেওয়া হয়েছে বা যেভাবে লেখা হয়েছে বা যে গণভোটটা যেভাবে আয়োজন করা হয়েছে এটা আসলে প্রপার হয়নি, এটাই তো একটা মেজর ক্রাইসিস হয়ে যাবে। আর এর থেকে বড় প্রশ্ন, আমরা কেন ধরে নিচ্ছি যে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে? কারণ সরকার প্রচার চালাচ্ছে। না, সরকার এই সরকার তো জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা সরকার, এই সরকারের উপরে বেশ বড় একটা অংশের মানুষের এক ধরনের বলা যেতে পারে সমর্থন রয়েছে। সেই সরকার যখন আসলে আমি আপনার সাথে ডিসএগ্রি করি, আমি আপনার সাথে ডিসএগ্রি করি এই জায়গায়। ডিসএগ্রি করবেন আমি জানি। না, আমি আপনার সাথে ডিসএগ্রি করি এই এক জায়গায়, সেটা হলো গিয়ে যে এই অন্তর্বর্তীকালীন ইউনূস সাহেবের সরকার কিন্তু জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রপোনেন্ট না। আমিও জুলাই অভ্যুত্থানের প্রপোনেন্ট, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এটার মাধ্যমে যে সরকারটা আমরা পেলাম, জুলাই অভ্যুত্থানের পর যে সরকারটা আমরা পেলাম, তারা তো এই প্রচারটা চালাচ্ছে যে সংস্কার প্রয়োজন। এই ওষুধ তো খাওয়ানো গেছে মানুষজনকে গত 13 বছর ধরে যে সংস্কার লাগবে আমাদের, এটা বলেই তো লম্বা সময় পার হলো। সংস্কার লাগবে এটা কেউ অস্বীকার করে নাই। কেউ একটা মানুষ পাবেন না যে বলবে সংস্কার লাগবে না। কিন্তু যে প্রক্রিয়াটায় বলা হচ্ছে যে সংস্কার, এই সংস্কারের নামে আমাদেরকে কি গেলানো হচ্ছে? ফারহানা, আমি আবার বলি, 7 ক এবং খ আপনি সংবিধান থেকে বাদ দিয়ে দিলেন, যেখানে স্পষ্ট বলা আছে যে বাই ফোর্স আপনি ক্ষমতা দখল করে সংবিধানকে রহিতকরণ করতে পারবেন না। ইটস এ সেফগার্ড এগেইনস্ট মিলিটারি টেক ওভার্স। সাংবিধানিকভাবে আপনি সেটাকে তুলে দিয়ে আপনি একটা লুপহোল ক্রিয়েট করে ফেললেন। এখন পারবে এই হাঁ ভোটে এটা হয়ে যাওয়ার মানে পরের দিন যদি কেউ কোনো জেনারেল সাহেবের মনে হয় যে আমি ট্যাঙ্ক নিয়ে গিয়ে আই ডোন্ট নো হোয়াট এভার সংসদ ভবন ঘিরে রেখে আমি বলবো যে সংবিধান আজকে থেকে ওই আবার সামরিক স্বৈরাচারের যুগে আমরা ফেরত যাচ্ছি। 91 থেকে আমরা যে লিবারাল ডেমোক্রেসি, সাংবিধানিক ডেমোক্রেসির পথে যা আমরা স্টেপ ফরওয়ার্ড করলাম, আমরা আবার ওই দিকে ফেরত যাব। এবং সরকার যেগুলো করতেছে, হ্যাঁ, কিসের ভিত্তিতে করতেছে? মানে কি আপনি বলতে চাচ্ছেন আবার সেই 111 সরকারের দিকে আমরা হাঁটছি? হতে পারে সেটা। আমি তো সংবিধান থেকে সরাই দিচ্ছি। মানে আমরা যতই আগের সরকারগুলোকে গালাগালি করি না কেন, কিছু জায়গায় তো তারা ঠিক ছিল। সংবিধানে তো একটা আমাদের যে আমরা পোস্ট কলোনিয়াল একটা স্টেট, হ্যাঁ, আমাদের সংবিধানে তো আসলে সামরিক অভ্যুত্থান বা এই টাইপের উল্টাপাল্টা যে সমস্ত মিসঅ্যাডভেঞ্চার হয় এগুলোর বিরুদ্ধে একটা সেফগার্ড থাকা উচিত। এটা তো সবাই স্বীকার করবে। তো এখন আপনি হাস্যকর জিনিস চিন্তা করেন যে এরা বলে, মানে সরকারের প্রচারণার কথা আপনি বললেন, সরকার প্রচার করে বেড়াচ্ছে যে পজিটিভ, হ্যাঁ দিলে আপনি কি ফেসিবাদ আর ফেরত আসবে না। হ্যাঁ, আমি যদি বলি যে আমি সাংবাদিক হিসাবে প্রচারণা করতে পারতেছি না, আমি একেবারে হাইপোথেটিক্যালি বলতেছি, আমি যদি কালকে নেমে এখন বলতে শুরু করি যে হ্যাঁ ভোট দিলে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান আবার আসবে, বা এটলিস্ট একটা থিওরিটিক্যাল একটা জায়গা এটা ক্রিয়েট হইল, মানা করতে পারবে কেউ? যারা এখানে বসে বসে এই যে বিএনপির কথা আপনি বললেন, আমি বিএনপি বিএনপি যে এটাতে গিয়ে মানে সুন্দর করে হাঁ বলে আসলো, তাহলে কি বিএনপি এখনকার যে লিবারাল ডেমোক্রেসির কথা বলতেছে বিএনপি কি ওই জায়গা থেকে সরে আসছে তারা? সো এই প্রশ্নগুলোর কোনো উত্তর নাই। তো আপনি এই যে 48টা না 43টা হোয়াট এভার তারা পয়েন্ট যেগুলো বলছে, কিছু হলো গিয়ে এরকম মানে খুবই থ্রেটেনিং, খুবই ভয়ঙ্কর, আর কিছু তো হাস্যকর। ঠিক আছে, সেক্ষেত্রে মানে একটা ছোট করে এটার উত্তরটা জানতে চাই, এই সরকার কি আসলে এই প্রচার চালাতে পারে কিনা? কারণ এটা নিয়ে এত আলাপ হচ্ছে, পক্ষে বিপক্ষে নানা মত আসছে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এই সরকার বা কোনো সরকারই, হ্যাঁ, বিশেষ করে মানে একেবারে একটা ইলেকশনের টাইমে একটা নির্দিষ্ট আউটকামের পক্ষে প্রচারণা চালানো উচিত না। এটা লিগ্যালিটির প্রশ্নে আমি যাচ্ছি না, উচিত না। যদি আপনার সরকার যদি মনে করে যে আপনি যে জুলাই সনদ করছেন এটাই ফাইনাল, তাহলে আপনি জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার নাটকটা কেন করবেন? প্লেন অ্যান্ড সিম্পল। সরকার, ফর এক্সাম্পল, সরকারের কাছে যদি মনে হয় যে
জামাতে ইসলামী ক্ষমতায় আসা ভালো, তাহলে সে এখন জামাতে ইসলামের পক্ষে প্রচার করে না কেন, বা বিএনপির পক্ষে প্রচার করে না কেন? এটাও তো একটা ইলেকশন। আপনি জনগণের কাছে গিয়ে একদিকে বলতেছেন যে আপনারা ডিসাইড করেন যে হ্যাঁ বলবেন না না বলবেন, আবার উল্টা আপনারা কি বলতেছেন, আপনাদের প্রতিটা পেজ থেকে আপনারা প্রচারণা করতেছেন হ্যাঁ দিলে এটা পাবেন আর না দিলে এটা পাবেন না। এটা তো সুস্পষ্টভাবে একটা পক্ষ নেওয়া এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গ। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ কিনা এটা এখনো সাবজেক্ট টু ডিবেট। কেউ কেউ এক একটা কথা বলতেছে, আমি এখনো কনভিন্স না পুরোপুরি আচরণবিধি ভঙ্গ কিনা, ঠিক আছে, কিন্তু এটা ইমমরাল। এবং আমি তো বলবো যে এটা তো একটা নাটক হচ্ছে। তাহলে এটা একটা নাটক না। আমার সরকার, আমি একটা এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমি বসে আমি একটা 48টা পয়েন্ট আমি বানাইছি, এর মধ্যে অনেকগুলোই খুবই আপত্তিজনক। হ্যাঁ, করার পরে আমি এখন গিয়ে বলতেছি যে আমি এখন এটা হা ভোট যদি না দেন তাইলে এটা একটা মহা অনিষ্ট হয়ে যাবে। এই আলাপটা সরকার করতে পারে কিনা এটার ব্যাপারে আমি এখনো আই এম অন দ্য ফেন্স। এই যে মানুষের জন্য আমি রাজনীতি করি, তাহলে মানুষের জন্য রাজনীতি যখন আমার রাজনীতিবিদরা করেন, কিন্তু আমি আসলে নির্বাচনের সময় সেই মানুষের কথার প্রতিফলন তো এখানে নাই, চাওয়ার প্রতিফলন নাই, তাহলে দিনের শেষে রাজনীতিবিদরা কোন রাজনীতি করেন? রাজনীতিবিদরা মানুষের জন্য রাজনীতি করেন কিনা এটার একটা নির্ণায়ক হলো গিয়ে ইলেকশন। আপনি একটা গণতন্ত্রের কথা বললেন না, যে গণতন্ত্রের ফার্স্ট ধাপ হলো নির্বাচন। সো যদি কোনো রাজনৈতিক দল মানুষের জন্য রাজনীতি করে, 5 বছর পরে মানুষ তাকে আবার ভোট দেবে। আর যদি না করে, মানুষ যদি মনে করে, মানুষ বিইং দ্য জাজ, জনগণ বিইং দ্য জাজ, যে না এই পার্টিটা আমাদের জন্য রাজনীতি করে নাই, সে জোটের জন্য রাজনীতি করছে বা ক্ষমতায় যাওয়ার ক্ষমতার হোয়াটএভার রাজনীতি করছে, যে কারণে তারা আর ভোট দিবে না। যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগকে তো মানুষ একসময় ভোট দিছে, কিন্তু ওই আওয়ামী লীগের ক্ষমতায় গিয়ে এমন একটা জায়গায় চলে গেল যে আওয়ামী লীগ রিয়েলাইজ করলো যে মানুষ আর তাকে ভোট দিবে না বলেই তারা রাতের ভোট করতে হয় না, এই ব্যালট বক্স আগের রাতে ভর্তি করে রাখতে হয় কেন? না, কিন্তু এর আগে তো আমরা জোটের নির্বাচন দেখেছি, তাই না? 95 দেখেছি, 96 দেখেছি, সেখানেও বিএনপিকে সরে যে আওয়ামী লীগকে আসতে দেখেছি। তো কিন্তু এখন পর্যন্ত মানে ওইটা তো একটা প্রসেস ছিল, মানে যে প্রসেসটা আমরা 91-এ যে প্রসেসটা আমরা শুরু করলাম, 91, 96, হ্যাঁ, তারপরে 2001, 2006-এ একটা হওয়ার কথা ছিল, পরে হলো না, 2 বছর পরে আবার হলো। ওই 2007 থেকেই কিন্তু আমাদের যে ডিরেল হয়ে যাওয়াটা শুরু হলো। এবং এটা থেকে বের হতে আমাদের কত বছর লাগলো আপনি দেখেন। আমরা আবার কিন্তু ওই যে ব্যাক টু স্কোয়ার ওয়ান বলে না, আমরা আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, আমরা ওই জায়গায় শুরু করতেছি। তো 91-এ আমরা যে জায়গায় ছিলাম, আমরা মোটামুটি ওই সিমিলার একটা জায়গায় আছি, আবার নতুন করে শুরু করা। তাহলে তাসনিম খলিল, আমার কাছে দুটো জিনিস অদ্ভুত লাগছে। আপনি বলছেন যে আমরা 91-এর জায়গায় আবার যাচ্ছি, এটা কি নির্বাচনের দিক থেকে? ব্যাক টু স্কোয়ার ওয়ান এজ ইন আমরা আবার নতুন করে একটা লিবারাল ডেমোক্রেটিক অর্ডার প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি। চমৎকার। আর যদি আমরা গণভোটে হ্যাঁ ভোট জিতি, তাহলে আমরা আবার এক ধরনের সামরিক সেনা যেতেও পারি, না যাওয়ার একটা আভাস আপনি দেখতে পান। তাহলে আমরা গণতন্ত্রের পথে হাঁটাটা আমাদের কতটুকু হবে বলে আপনি মনে করছেন? আমরা কি গণতন্ত্রের পথে যাচ্ছি? এই সমস্ত কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়? দেখেন, এই যে এইটা যদি আমি বলি যে মানুষের কাছে ইউনূস সাহেব গিয়ে বলতেছে, হ্যাঁ, যে সংবিধান সংস্কার করে আমরা সামরিক অভ্যুত্থান হবে না, বা সামরিক অভ্যুত্থান গ্রহণযোগ্য না, সামরিক অভ্যুত্থান করে বা কোনো একটা ধরনের অভ্যুত্থান করে সংবিধান সাসপেন্ড করে দিয়ে ক্ষমতা দখলের যে একটা প্রক্রিয়া, এটার বিরুদ্ধে সংবিধানে একটা সেফগার্ড আছে। এই সেফগার্ডটা আমরা সংবিধান থেকে তুলে দিচ্ছি। হ্যাঁ নাকি না? হ্যাঁ, সো এখন জনগণ হা ভোট দিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার একটা অগণতান্ত্রিক একটা মেকানিজমকে এন্ডোর্স করতেছে, আর না ভোট দিলে তারা বলতেছে যে না সরি, গণতান্ত্রিকভাবে আমরা এটা রিজেক্ট করলাম। হ্যাঁ, তো এটাও তো একটা স্টেপ ফরওয়ার্ড আমার কাছে মনে হয়। অদ্ভুত ফরওয়ার্ড। আচ্ছা, এই জায়গাটাতে একটু জিজ্ঞেস করি যে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়েছিল যার হাত ধরে, এর আগেরবার আপনি বলেছিলেন যে তিনি আর ফিরবেন না, মানে আপা আর ফিরবেন না। আমরা কি এখন এই এপিসোডটাকে তো বলা যেতে পারে আপা আর ফিরবেন না 2.0? হ্যাঁ, 2.0। হ্যাঁ, আপার ফিরবেন না, আপার ফেরার আমি কিন্তু আওয়ামী লীগকে ফেরানোর একটা হিসাব নিকাশ তো চলছে, এবং বড় রাজনৈতিক দল মনে করে বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে আওয়ামী লীগের থাকা উচিত।
আওয়ামী লীগ রাজনীতির সুযোগ আওয়ামী লীগ পাওয়া উচিত? আওয়ামী লীগ রাজনীতির সুযোগ পাওয়া উচিত। আওয়ামী লীগের এজ এ পার্লামেন্টারি পার্টি আওয়ামী লীগের অধিকার এটা, রাজনীতি করার, ভোট করার, নির্বাচনে অংশগ্রহণ করার। বাট আওয়ামী লীগ, আমি মনে করি না যে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ আসলে আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবে, এটা একেবারে গিভেন। আওয়ামী লীগের একটা অল্টারনেটিভ বাংলাদেশে খুবই প্রয়োজন, যেটাকে আমরা বলবো সেন্টার লেফট। হ্যাঁ, আওয়ামী লীগের অল্টারনেটিভ একটা বাংলাদেশে একটা সেন্টার লেফট একটা পার্টি খুবই প্রয়োজন, যেটা এই মুহূর্তে নাই। এবং আমি মনে করি যে আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখব যে বিভিন্ন ধরনের প্রয়াস হবে এই অল্টারনেটিভটা ক্রিয়েট করার প্রয়াস আমরা অলরেডি কিছুটা দেখতেছি, বাট সামনে আরো হবে। তাহলে এই যে প্রয়াসগুলো আমরা দেখছি বা আমরা জুলাই আন্দোলনের পর দেখলাম যে বেশ অনেকগুলো আসলে অ্যাটেম্প হলো, কিন্তু দিন শেষে টিকতে পারলো না। এবং সবচেয়ে বড় যে স্টেপ আপটা করলো এনসিপি, তারা টিকতে পারলো না। কোথায় মানে সংকটটা কোথায়, সমস্যাটা কোথায়? এনসিপি প্রথম থেকেই, এনসিপি একটা রাইট উইং পার্টি হিসেবে, মানে এনসিপি নেতা যারা ছিল, নীতি নির্ধারক নেতা যারা ছিল, তারা একটা ডানপন্থী বা দক্ষিণপন্থী যেটা বলে ওই ধরনের একটা পলিটিক্যাল পার্টি হয়েছে। এবং শেষ পর্যন্ত তারা বাংলাদেশের সবচেয়ে ডানপন্থী যে পার্টিটা, সেটা পেটের মধ্যে ঢুকে গেছে। এই জন্য সব নেতারা টুপি পরছেন। সেটা তো এখন ফখরুল সাহেবও পড়তেছে, তাই না? উনি তো নিজেকে লিবারাল বলে। এই জায়গাটা আমি আবার আসবো, কিন্তু অন্যান্য দলগুলোর ক্ষেত্রে আপনার অবজারভেশন কি? এই যে আমরা গত কয়েকদিন আগেও দেখলাম একটা নতুন এনপিএ নামে একটা নতুন দল। এনপিএ তো পলিটিক্যাল পার্টি না, বাট এনপিএ বলছে তারা যে একটা মানে ইভেনচুয়ালি রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক প্ল্যাটফর্ম। তাদের একটা জিনিস আমার ভালো লাগছে যে তারা প্রথমেই কিন্তু বলে নিচ্ছে যে এই আমাদের নীতি। হ্যাঁ, এনসিপির যেমন কি নীতি, কি পলিটিক্স বললে ওরা বলতে পারতো না, এখনো পারবে না। এনপিএর ক্ষেত্রে একটা ওয়েলকাম চেঞ্জ আমি যেটা দেখলাম, যে তারা বলতেছে যে তারা সোশ্যাল ডেমোক্রেটিক একটা পার্টি, একটা অর্থনীতি চায়, তারা গণতন্ত্র, তাদের মূলনীতি 7টা লক্ষ্য এগুলো দিছে। একেবারে শুরুতেই তারা এটা বলে দিচ্ছে। এনপিএর আরেকটা বিষয় আমার যেটা ভালো লাগছে, যে আমি মনে করি যে 100 না কয়েকজনের একটা কমিটি তারা দিল, এ সবাই কিন্তু তাদের নিজের যে জায়গায় তারা প্রতিষ্ঠিত এবং মানে ট্যালেন্টেড লোকজন। আমি ভালো কিছু আশা করি এনপিএর কাছ থেকে, কিন্তু এটা আমার আশা ভঙ্গ হবে যে মুহূর্তে আমি দেখবো যে তারা ওই কোনো কিছু একটা হইলে মানববন্ধন করার জন্য জাদুঘরের সামনে দাঁড়াবে। এটা হলো গিয়ে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। আর হলো যে টক শোতে গিয়ে গলাবাজি যদি করতে শুরু করে, তাহলে এটা আরেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তাহলে তাদের করণীয় কি? এখন যারা আসবে তাদের জন্য আসলে কি করা উচিত? আপনি যেটা বলছেন যে আমাদের একটা সেন্টার লেফট এখন দরকার, কি ফোকাস করে তারা আসবে? বাংলাদেশে যে কোনো পার্লামেন্টারি পার্টির একটা খুব সহজ হিসাব আছে, সেটা হলো বাংলাদেশে ইলেকশন। আমি এটা একেবারে সহজ করে বলতেছি, আমি কোনো মানে ইন্টেলেকচুয়াল কিছুতে যাচ্ছি না, আমি অর্গানাইজেশনাল মানে প্রেজেন্স বোঝানোর জন্য এটা বলতেছি। বাংলাদেশে যদি কোনো পার্টি পার্লামেন্টারি পলিটিক্স করে সরকার গঠন করার মতো একটা সংগঠন বানাতে চায়, তাহলে তার মাথায় কিছু নাম্বারস রাখতে হবে। ঠিক আছে? নাম্বার 1, বাংলাদেশে ভোট কেন্দ্র আছে 42,000-এর একটু বেশি। হ্যাঁ, সো 300টা আসনে 42,000-এর বেশি ভোট কেন্দ্র, রাইট? এই 42,000 ভোট কেন্দ্রে ধরেন বুথ থাকে 3টা, 4টা, 5টা, 6টা, রাইট? প্রতিটা ভোট কেন্দ্রে একজন বা প্রতিটা বুথে একজন বা দুইজন করে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষমতা যে পার্টি রাখে, সেই হলো ক্ষমতায় যাওয়ার মতো উপযুক্ত একটা পার্টি। ওকে, বাংলাদেশে জামাতে ইসলামী যেটা এখন, বা এনসিপি বা আর যা পার্টি দেখেন, একটারও ওই ক্ষমতা নাই। বাংলাদেশে শুধুমাত্র 2টা পার্টির এই ক্ষমতা আছে বা ক্যাপাসিটি আছে। ক্ষমতা একটু কনফিউজিং হয়ে যাবে। 2টা পার্টির এই ক্যাপাসিটি আছে। একটা হলো আওয়ামী লীগ, যেটা এখন ইলেকশনে নাই, আর দ্বিতীয় হলো বিএনপি। সো নতুন যারাই আসবে তাদেরকে এই নাম্বারগুলো মাথায় রেখে কাজ করতে হবে। আচ্ছা, তো মানুষের জন্য রাজনীতি, তার অধিকারের জন্য রাজনীতি, মানুষের কাছে যাওয়া, তোমার আমি বলছি যে আমি ইন্টেলেকচুয়াল কোনো আলাপে যাচ্ছি না, একেবারে অর্গানাইজেশনাল লেভেলে। রাজনীতি মানেই ক্ষমতা। আপনি 42,000 কেন্দ্রে, আপনি রাজনীতি মানেই ক্ষমতা, তাই তো না? আপনি যদি 42,000 কেন্দ্রে আপনি যদি এজেন্ট দিতে হবে, তখন 2-2.5 লাখের মতো হয় একটা সংখ্যা। এই 2-2.5 লক্ষ লোককে মোবিলাইজ করার জন্য আপনার একটা ইডিওলজি লাগবে। আপনাকে হয় আল্লাহর নামে রাজনীতি করতে হবে, নাহলে বাঙালি জাতীয়তাবাদের নামে করতে হবে, নাহলে বাংলাদেশি জাতীয়তাবাদের নামে, হোয়াটএভার, নয়া বন্দোবস্তের নামে করতে হবে,
বা এখন এনপিএ যদি বলে যে আমরা সোশ্যাল ডেমোক্রেসির নামে 2 লাখ লোককে মোবিলাইজ করতে পারবো, এগুলো হলো বেসিক। অর্গানাইজেশনালি তারাই সফল হবে যারা এই নাম্বারগুলো রিচ করতে পারবে। আচ্ছা, আপনার কথা থেকে যদি আমি ধরি যে এই ক্ষমতা শুধুমাত্র বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলের ছিল, আপনার এর আগের ইন্টারভিউতে বলেছেন বা বিভিন্ন সময় দেখেছি আপনি গণমাধ্যমে বলছেন বিএনপি আগামী 3 টার্ম ক্ষমতায় থাকবে। মানে নির্বাচনের একটু আগে দাঁড়িয়েও কি আপনার একই কথাই মনে হচ্ছে যে বিএনপি আগামী 3 টার্ম? আমি তো বললাম আমার যে হিসাব আমি দিছি আপনাকে, আমি মনে করি না যে আগামী 3 টার্মের মধ্যে আর কেউ ওই নাম্বারটা রিচ করতে পারবে। মানে বিভিন্ন নেতাদের সাথে কথা হচ্ছে, কর্মীদের সাথে কথা হচ্ছে, সমর্থকদের সাথে কথা হচ্ছে, সবাই এক ধরনের শঙ্কার মধ্যে আছেন যে অন্তত জামায়াত ইসলামী যেভাবে রুট লেভেলে কাজ করেছে সেখানে আসলে নির্বাচন জিতে তারা বের হয়ে আসতে পারবেন কিনা, নিরঙ্কুশভাবে বের হয়ে আসতে পারবেন কিনা, সেটা নিয়ে এক ধরনের শঙ্কা দেখা যাচ্ছে। এটা খুবই হেলদি। আমি মনে করি এটা খুবই হেলদি। এটা হলো গিয়ে যে বিএনপিকে জামাত খুব সফলভাবে একটা এজের মধ্যে রাখতে পারছে। মানে বিএনপির যে একটা ধরেন আমরা ক্ষমতায় চলে আসতেছি এই যে একটা রোয়াব ছিল, এটা কিন্তু অনেকটাই এখন মানে মিনিমাইজ হয়ে গেছে। এবং জামাত এটা করছে, এটা আমি বলবো যে তাদের জামাত কখনো ভোটের রাজনীতি করে না। জামাত ন্যারেটিভের রাজনীতি করে, গল্পের রাজনীতি করে, বয়ান বলে তারা, বয়ানের রাজনীতি করে। জামাতের এগুলো হলো গিয়ে বয়ান, আমরা এই করে ফেলবো, সেই করে ফেলবো, আমরা ইলেকশনে জিতে যাব। হ্যাঁ, আর আপনি যদি মানে নাম্বারস দেখেন কোনো জায়গায় কিন্তু এটা মিলে না। সো হ্যাঁ, এই যে সংখ্যাটা ক্রিয়েট হয়েছে বিএনপির মধ্যে, যেমন ওই দিন একজনের সাথে কথা হচ্ছিল, উনি বললো যে ভাই দ্য পিকচার ইজ নট অ্যাজ রোজি অ্যাজ উই থট। বিএনপির একজন নীতি নির্ধারক। আমি বললাম হ্যাঁ, তো এটা তো ভালো, তাহলে এটা আপনারা আরও এফোর্ট দেন, রোজি করার চেষ্টা করেন, জনগণের কাছে যান। হ্যাঁ, যেটা ইনিশিয়ালি বিএনপি যেমন অনেক দিন ধরে ভাবছে যে না ইট উইল বি কেক ওয়াক ফর দ্যাম, খুব সহজেই তারা ইলেকশন জিতে যাবে, মানুষ ভোট দিয়ে দিবে। বাট জামাতের এটা সাফল্য হলো যে না, তারা ওই যে একটা এরোগেন্স একটা চলে আসছিল, ওইটা তারা কিছুটা হলেও স্টপ করতে পারছে। সেক্ষেত্রে এটা ছাড়া বিএনপির জন্য সামনে আর কি কি চ্যালেঞ্জ দেখেন? বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিএনপি নিজে। বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাঁদাবাজ, বাটপার, সন্ত্রাসী এরা এখনও রয়ে গেছে। বিএনপির নেতাদেরকে প্রশ্ন করেন, তারা বলবে যে ভাই আমাদের এগুলো হয়েছে, যখনই আমরা কোনো অভিযোগ পাইছি আমরা এদেরকে দল থেকে বহিষ্কার করে দিয়েছি, কিন্তু সরকার তো কোনো ব্যবস্থা নেয় নাই। হ্যাঁ, কিন্তু এরপরেও প্রশ্ন থেকে যায় যে একটা দলের ধরেন 5,000, 6,000, 7,000 হোয়াট এভার বহিষ্কার হয়েছে, এর মানে 5,000, 6,000, 7,000 চাঁদাবাজ, সন্ত্রাসী এই সংগঠনটার মধ্যে ছিল, অথবা only they are আইডেন্টিফাইড। এর মানে প্রতিটা চাঁদাবাজ বা সন্ত্রাসী বিএনপির নেতাকর্মীর বিপরীতে যদি আমি চিন্তা করি আর একজন থাকে, হ্যাঁ, তাইলে এখনও 7,000 বা 14,000 বা হোয়াট এভার দ্য ডাবল দ্যাট ইজ, এরা এখনও বিএনপির মধ্যে আছে। হ্যাঁ, এবং বিএনপির আরেকটা যেটা আমি মনে করি যে এটা বিএনপি সরকারকে মানে খুবই স্ট্রাগল করতে হবে এই জিনিসটা হ্যান্ডেল করতে, যে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন তাদের নেতাকর্মী এমপিদের লাগামটা কে টেনে ধরবে। দিস উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর বিএনপি। কিন্তু তারেক রহমান তো শুরু থেকেই আমরা দেখছিলাম যে তিনি বিভিন্ন রকমের কথা বলে আসছেন, দলটাকে নতুন করে সাজানোর গুছানো নানা চেষ্টা আমরা তার দেখলাম। তারেক রহমান আসার পর কি আপনি কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন না? আসলে চ্যালেঞ্জগুলি আসলে না, তারেক রহমান তো একজন ব্যক্তি, তারেক রহমান, তার ব্যাপারে তার প্রতি বিএনপির বেশিরভাগ লোকজনই লয়াল, অথবা 100% বিএনপি লয়ালিটি, ভিজিবলি লয়ালিটি হলো তারেক রহমানের প্রতি। এমন কিন্তু না যে মানে বিএনপির সবাই তারেক রহমানকে খুব ভালোবাসে বা কিছু, ঠিক আছে, এটাও একটা কথা। সো তারেক রহমানের নিজেরই তো চ্যালেঞ্জ আছে, তাই না? যেমন মানে সে একেবারে লোকাল লেভেলে, ফর এক্সাম্পল ইফ তারেক রহমান বিকামস দ্য প্রাইম মিনিস্টার, হাউ ইজ হি গোয়িং টু টেক কেয়ার অফ যে বিএনপির অমুক ইউনিয়নে এই সমস্যাটা, যেটা উনি এতদিন পর্যন্ত লন্ডনে বসে করে আসছে, তাই না? ওই যে বসে থাকতো না বিড়াল কোলে নিয়ে, তারপর ছবি দেখছি যে ওই ইউনিয়নে এই সমস্যা, এই উপজেলায় এই সমস্যা, এগুলো তো আর সে প্রধানমন্ত্রী হয়ে গেলে তো তারেক রহমান এগুলো সলভ করতে পারবে না, তখন তো বিএনপির আরও সমস্যা শুরু হবে। আর পার্টিটাকে কীভাবে ডিসিপ্লিনের মধ্যে আনতে পারে। বাংলাদেশের পার্টি পলিটিক্স তো খুবই আনডিসিপ্লিনড না, মানে সব জায়গায়, যেটা হাসিনার কিন্তু এই প্রবলেমটা ছিল। আওয়ামী লীগকে ডিসিপ্লিনে রাখা, যুবলীগকে ডিসিপ্লিনে রাখা, ছাত্রলীগকে ডিসিপ্লিনে রাখা,
ওই তো যে উনি প্রধানমন্ত্রী হয়ে পারলে তারেক রহমান কেন পারবেন না? হাসিনা কিন্তু শেষ পর্যন্ত পারেন নাই বলেই তাকে পালাতে হয়েছে। সো তারেক রহমানের জন্য আপনার সাজেশন কি? তারেক রহমানের জন্য আমার সাজেশন হলো যে আপনি আরেকটা হাসিনা হবেন না। সো দলের কাণ্ডারি হন। তারেক রহমানের জন্য আমার সাজেশন হলো যে উনি ওই রাজনৈতিক দলের নেতা না হয়ে উনার উচিত বাংলাদেশের জন্য একজন স্টেটসম্যান হওয়া এবং পার্টিটাকে ডিসিপ্লিন করার জন্য উনি ডেলিগেট করা উচিত অন্যান্য যাদেরকে উনি ট্রাস্ট করে ওই ধরনের লোকজনের হাতে পার্টির দায়িত্বটা দিয়ে দেওয়া উচিত। খুবই চমৎকার। সেক্ষেত্রে জামাতের জন্য আপনার পরামর্শ কি? কারণ জামাত তো বলে যে বিএনপি সংস্কারপন্থী না, বিএনপি কোনো পরিবর্তন করতে পারবে না, শেষ সংস্কারপন্থী। জামাতের জন্য আপনার সাজেশন কি? জামাতের জন্য আমার সাজেশন হলো তারা যেন মুনাফিকি বন্ধ করে। ঠিক আছে, এই কোরআন শরীফে মনে হয় 60 বারের মতো মুনাফিকদের নিন্দা করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আমাদের মতো নাস্তিকদের কথা কিন্তু কোরআনে একবারও বলা হয় না, বাট মুনাফিকদের কথা বলা হয়েছে। সো জামাত তাদের মুনাফিকটা বন্ধ করাটা খুবই জরুরি। এবং তারা যে এই যে দেখেন আজকে ইসলামী আন্দোলনের সাথে জামাতের যে ব্যবহার এবং ইসলামী আন্দোলনের সাথে তারা জামাত যেভাবে প্রতারণা করছে, আমি বলতেছি না, ইসলামী আন্দোলনের লোকজন প্রেস কনফারেন্স করে ফেসবুকে লিখে লিখে বলতেছে যে জামাত এইভাবে আমাদেরকে প্রতারিত করছে। সো একটা দল যারা আবার বলে যে তারা সৎ লোকের শাসন চায়, তাদের অসততার প্রমাণ তাদেরই এই আনটিল রিসেন্টলি তাদের জোটসঙ্গী ছিল কিন্তু, বা সমঝোতার সঙ্গে হোয়াটএভার, শব্দের খেলার মধ্যে না যাই, ইসলামী আন্দোলনে দুই দলই কিন্তু ইসলামী দল। হ্যাঁ, জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, হ্যাঁ, দুইজনই একই জিনিস প্রচার করেন। হ্যাঁ, একই জিনিস, ইসলামের কথা বলেন। তো একদল ইসলামপন্থী আরেকটা ইসলামী দলকে বলতেছে যে এরা হলো গিয়ে এইরকম মুনাফিকি করছে, এরকম প্রতারণা করছে আমাদের সাথে। ঠিক আছে, তো নিজেদের জোটের মধ্যেই তারা মানে ঠিকমতো জামাতে ইসলামীর এমন একটা অবস্থা যে তারা ভোট করার আগেই তাদের যে পসিবল পার্টনার আরেকটা পার্টি ছিল ওইটাও একেবারে ফালায় দেওয়ার মতো না, কিন্তু হাত পাখা যেটা ইসলামী আন্দোলন একেবারে ফালায় দেওয়ার মতো পার্টি না, বড় সমর্থক আছে। বেশ, আমি ইনফ্যাক্ট এই যে আমি যেখানেই গেছি এইবার, আমি কি বলে বিএনপির কোনো মিছিলও দেখি নাই, জামাতেরও মিছিল দেখি নাই, মানে দুই একটা জায়গা বাদ দিয়ে আর কি, সব জায়গায় আমি হাত পাখার মিছিল দেখছি এবং বড় বড় মিছিল এগুলো। ঠিক আছে, সো হাত পাখাকে একেবারে ফালায় দেওয়া যাবে না। তো এই মানে জামাতে ইসলামী হাত পাখা বা ইসলামী আন্দোলনের সাথে যে প্রতারণা করলো, এটার পরে তো প্রশ্ন থেকে যায় যে এটা সাধারণ মানুষের সাথে কি প্রতারণা করবে। তো জামাতের প্রতি আমার একটা পরামর্শ সালা থাকবে যে আপনারা এই মুনাফিকিটা একটু কম করেন। এনসিপির জন্য আমার কোনো পরামর্শ নেই। আওয়ামী লীগের জন্য আপনারা ধরে নেন যে আপনারা আর আসতেছেন না, হুদাহুদি মানে প্যারা খায়ান না। আচ্ছা, প্যারা খায়েন না কথাটা কি ঠিক হবে? কারণ হচ্ছে যে ধরেন বিএনপি চায় যে তার এক্সিস্টেন্সের জন্য আসলে আওয়ামী লীগকে দরকার। বিএনপি এটা চায়, বিএনপি বলছে আপনাকে? না, বলে নাই, আলাপ শোনা যায়, আমরা তো আলাপেই চলি। না, আমার কাছে মনে হয় না বিএনপির পক্ষে, বিএনপি আওয়ামী লীগকে চায় না ডেফিনেটলি। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখার বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখার জন্য আওয়ামী লীগের একটা অল্টারনেটিভ দরকার, একটা বিকল্প দরকার, আওয়ামী লীগকে দরকার না। এইটা বিএনপি আমার মনে হয় এগ্রি করবে। আচ্ছা, আপনি আলাপে বিশ্বাসী না, কিন্তু আলাপটা তো বাজারে আছে যে জাতীয় সরকারের আলাপ। আপনার কি মনে হয় জাতীয় সরকার হতে যাচ্ছে, হতে পারে, হবে? জাতীয় সরকার হবে মানে বিএনপির জোটভুক্ত বা বাইরের কয়েকটা দল নিয়ে জাতীয় সরকার হতে পারে, বাট আমার মনে হয় না সেখানে জামাত থাকবে। সেটা কোন ফরম্যাটে জাতীয় সরকার হচ্ছে? যে ফরম্যাটে জাতীয় সরকার হয় নর্মালি। না, কয়েক ফরম্যাটেই হয়। সেখানে ধরেন যে অনেকেই বলছেন যে রাষ্ট্রপতির ভূমিকায় হয়তো আমরা দেখতে পারি এই মুহূর্তে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান রয়েছেন, আমরা দেখতে পারি রাজনৈতিক দল থেকে উপস্থিতি, দেখতে পারি বিএনপি, জামাত এবং অন্যান্য দল থেকে উপস্থিতি। এটা আমি এখন পর্যন্ত এইরকম কোনো ফরম্যাটের কথা কোনো মেজর দলের কাছ থেকে শুনি নাই, বিএনপির কাছ থেকে তো শুনিই নেই, মানে তারা প্রকাশ্যেও বলেন নাই, প্রাইভেটলিও এই সমস্ত আলাপে বলেন নাই। সো আসলে জাতীয় সরকারের আকার প্রকার কি হবে এটা যখন জাতীয় সরকার হবে তখন দেখা যাবে। মানে জাতীয় সরকার কি হচ্ছে বলে আপনার কাছে মানে কতটুকু, আমি যদি পার্সেন্টেজে যাই যে খোঁজ খবর অনেক ভালো, আমার কাছে মনে হয় যে জাতীয় সরকার খুব কসমেটিক কিছু একটা হলে হতে পারে, জাস্ট দেখানোর জন্য একটা জাতীয় সরকারের মতো কিছু একটা হতে পারে, বাট ওইটা আলটিমেটলি একটা বিএনপি সরকারই হবে।
আচ্ছা, খুবই চমৎকার। নির্বাচনে ডানপন্থার যে দলগুলো, সেটার প্রভাব কতটা বিরূপভাবে পড়তে পারে? এই মুহূর্তে আমরা যে উগ্র ডানপন্থার যে উত্থান দেখতে পাচ্ছি, সেটা নির্বাচনে কতখানি সংকট তৈরি করতে পারে? আমার কাছে যেটা মনে হয়েছে যে বেশিরভাগ মানুষ ডানপন্থা এবং উগ্রপন্থার যে উত্থান এটাতে খুবই শঙ্কিত, এবং যেটা বিএনপি এটার বেনিফিশিয়ারি। কারণ মানুষ এখন স্টেবিলিটি চায়, মানুষ এখন নিরাপত্তা চায়, এবং এই যে ডানপন্থীদের যে আস্ফালন, মাজার ভেঙে দেওয়া, হ্যাঁ, কয়েকশো মাজারের উপর আক্রমণ করা হয়েছে, তারপরে নারীদেরকে রাস্তায় ধরে হেনস্থা করা, তারপরে কবর থেকে লাশ তুলে নিয়ে সেটাকে পুড়িয়ে ফেলা, তারপরে ধরেন একজনকে ইসলাম অবমাননার অপবাদ দিয়ে তাকে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা, তারপরে বাংলাদেশের রাজধানীতে দুইটা প্রধানতম পত্রিকা অফিস ভেঙে পুড়িয়ে দেওয়া, এ প্রত্যেকটাই হলো গিয়ে উগ্র ডানপন্থার উদাহরণ। থ্যাংক ইউ। মানুষ এগুলো কিন্তু দেখতেছে, দেখে 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 তাদের কাছে মনে হচ্ছে যে এই অনিরাপদ এবং উগ্রতার মধ্যে আমরা আর থাকতে চাই না, আমরা একটা স্টেবল একটা সরকার চাই, একটা স্টেবল একটা রাজনৈতিক সরকার চাই। স্টেবল রাজনৈতিক সরকার চাই আপনি বলছেন যে সেই জন্যই তারা বিএনপির দিকে ঘেঁষতে পারে, কিন্তু সম্প্রতি আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন দেখলাম, এই স্টেবিলিটি খুঁজতে যেহেতু তারা জামাতকে বেছে নিয়েছে। না, জামাতকে তারা তো ওইখানে তো মানে ছাত্র সংসদের নির্বাচনের সাথে যদি আমি পার্লামেন্টের ইলেকশনের অনেকে কিন্তু সেটার মিল খুঁজে পাচ্ছে না। আপনি ধরেন একটা জিনিস বলি, মানে গত 17-18 বছর ধরে, হ্যাঁ, এই ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে বিএনপি বলেন বা বাম যে সংগঠনগুলো আছে, এগুলোর বলতে গেলে কোনো অস্তিত্বই ছিল না। বিএনপি তো ঢুকতেই পারে নাই সেই জায়গায়। শিবিরের পোলাপাইন তারা গুপ্ত সুপ্ত হোয়াটএভার কি কৌশল মৌসুল করে, তারা শিবিরের পোলাপাইন তারা ছাত্রলীগ করছে। আপনি ডাকসুতে দেখেন, ডাকসুতে যারা এখন ভিপি, জিএস, এজিএস কি আছে না, প্রত্যেকেই কিন্তু বলতে গেলে ছাত্রলীগ ছিল, ঠিক আছে। তাদের হলে ক্যাম্পাসে তাদের প্রেজেন্স ছিল, ওই যে অর্গানাইজেশনাল প্রেজেন্সের কথা বলছিলাম না, হ্যাঁ, ওই যেরকম বাংলাদেশের 42,000 কেন্দ্র, সেখানে একটা অর্গানাইজেশনাল প্রেজেন্স লাগে, এরকম বাংলাদেশের ক্যাম্পাসের হলগুলোতে আপনার সংগঠনের একটা প্রেজেন্স লাগে, হ্যাঁ। সো ছাত্রদল যেখানে ঢুকতেই পারে নাই, বা ছাত্র ইউনিয়ন বা আরও বামপন্থী কী দল, ফেডারেশন বা হোয়াটএভার, এরা যেখানে ফ্রিলি পলিটিক্স করতে পারে নাই, এরা তো গুপ্তসুপ্ত থেকে তারা বিভিন্নভাবে পলিটিক্স করে গেছে, সামাজিক কাজকর্ম করছে, এরে পানি দিছে, এরে 500 টাকা করে দিছে রমজানের সময়ে, ঠিক আছে। তাদের ওই রিলেশনশিপটা তাদের ছিল, হ্যাঁ। সো এইটা কিন্তু একটা, আপনি যদি ছোট দাগে দেখেন, অর্গানাইজেশনাল প্রেজেন্স ইজ দ্য থিং দ্যাট উইন্স ইলেকশনস। সো এইটাকেই যদি আমি ডাকসু বা আরও কি চাকসু রাকসু আরও কি আছে, এগুলোতে যদি আমি বলি যে ছাত্র শিবিরের এই ক্যাম্পাসগুলোতে অর্গানাইজেশনাল প্রেজেন্স ছিল বলেই তারা ইলেকশনগুলো এইভাবে ল্যান্ডস্লাইডে জিততে পারছে, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে অর্গানাইজেশনাল প্রেজেন্সের হিসাব করলে বাংলাদেশের 300টা আসনে কোন রাজনৈতিক দলের অর্গানাইজেশনাল প্রেজেন্সটা এখন সবচেয়ে বেশি। অনেক ধন্যবাদ। ছোট ছোট করে উত্তর দিব। সেটা হচ্ছে নারী আসন, সংসদে নারী আসন সংখ্যা বাড়ানোর জন্য মানে একটা সুপারিশ আছে যে ক্রমান্বয়ে সেটা 100-তে নিতে হবে, কিন্তু যে সরকার আসলে এই সংস্কার নিয়ে কাজ করলো, সেই সরকারের সময় আমরা দেখলাম মাত্র 4% নারী আসলে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। রাজনৈতিক দলগুলো যারা দিনের পর দিন ঐক্যমত্য কমিশনে বসে এই আলাপ চালালো, তারাও নিজের জামাত তো দিলই না, বিএনপির অবস্থা তথৈবচ, অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থা 2%, 1% এরকম। সো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে কেন রাজনৈতিক দলগুলো নারীদেরকে আসলে এখানে দেন না, এবং এই যে ধাপে ধাপে 100 ভাগ করা, মানে 100 জন নারীর উপস্থিতি নিয়ে আসা, এটা আদতেই হবে, ঘটবে? না, রাজনৈতিক দলগুলো নারীদের কাছে, দে হ্যাভ টেকেন ওমেন ফর গ্রান্টেড। নারীরা তো আমাদেরকে এমনি ভোট দিবে, ঠিক আছে। সো ওদের হাজবেন্ড বলে দিবে, হাজবেন্ড বলে দিবে, তো ওই দিন কিন্তু আর নাই, ওই দিন কিন্তু এখন আর নাই। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আমি বরিশালে গেলাম, হ্যাঁ, বরিশালে যাওয়ার পরে ওইখানে একটা মান্তা সম্প্রদায়, মানে বেদেদের মতো, তারা নৌকায় করে থাকে, ওদের সাথে আমার দেখা হলো এবং আমি ওদের সাথে কথা বললাম, এবং তখন মান্তা নারীদের সাথে
আমরা বসে কথা বলতেছি, এবং তখন আমরা মানে ওই ডাইরেক্টলি তো আর জিজ্ঞেস করা যায় না, বাট আমরা খোঁচায় খোঁচায় জিজ্ঞেস করতেছি যে আপনারা যখন ভোট দেবেন আপনারা কি আপনাদের হাজব্যান্ড বা সর্দারের কথায় ভোট দিবেন কিনা। প্রত্যেকে বললো যে না, আমরা সেটা কেন দিব, আমাদের ভোট আমরা সবসময় দিব, ওইভাবে দিব, ঠিক আছে। সো এরকম একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মধ্যেও কিন্তু একটা রিয়েলাইজেশন আসছে। তো ওই দিন আসলে নাই, এটা সামনে খুব তাড়াতাড়ি। তাহলে প্রার্থী যে নির্ধারণ করলো না, মানে আমার দল যে নারী নেতৃত্বকে সামনে আনলো না, কোন ভয় থেকে আসলে আনে না, কেন দেয় না? বা রুমিন ফারহানার মতো লোকজনদেরকে, তাসনিম জারাদেরকে কেন ফাইট করতে হয়? ফাইট করতে হয়, এটা তো নারীদের একটা বৈশ্বিক একটা সংগ্রাম, তাই না? মানে আপনি তো বলতেছেন আসনের কথা, একটা সময় তো নারীদের ভোটাধিকারের জন্য তো ব্রিটেনের মতো জায়গায় নারীদেরকে সংগ্রাম করে তাদের মাথা ফাটানো হয়েছে, তো মাথায় লাঠি দিয়ে বাড়ি দিছে, হ্যাঁ, অনেকে হসপিটালাইজড হইতে হয়েছে। ভোটের অধিকারটা পাইতেই তো নারীদেরকে ফাইট করতে হয়েছে। সো এই সংগ্রামটা এখনো চলমান। এবারের নির্বাচনে বেশ কিছু ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা শুরুতেই বলছিলাম, এর মধ্যে একটা পোস্টাল ব্যালট বড় একটা সংকটের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই পোস্টাল ব্যালটটা করার পেছনের উদ্দেশ্য কি ছিল? অবশ্যই ভালো উদ্দেশ্যে, কিন্তু এর পেছনেও আর কোনো উদ্দেশ্য আছে কিনা যেটা নানাভাবে সামনে আসছে? আপনি সেরকম কিছু দেখেন কিনা? এই পোস্টাল ব্যালট ছাড়া আর কি কি ইঞ্জিনিয়ারিং এর অংশ হতে যাচ্ছে? হতে পারে। আমি তো আর ইলেকশন ইঞ্জিনিয়ার না, যাই হোক। আচ্ছা, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আসলেই ষড়যন্ত্র আছে কিনা আমি জানি না, সো আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তো পোস্টাল ব্যালটের মধ্যে খুবই খুবই বেসিক একটা সমস্যা আছে। ভোটের অধিকার এবং ভোট দানের প্রক্রিয়ার মধ্যে একটা স্যাক্রোসেন্ট একটা জিনিস হলো সিক্রেসি অফ মাই ব্যালট। আমি কাকে ভোট দিচ্ছি এটা শুধু আমি জানবো, অন্য সব ব্যালটের সাথে এক হয়ে যাবে, এবং এটার পরে আমার যে সিক্রেসি অফ দ্য ব্যালট এটা রক্ষা হবে, রাইট? এটা অনেক অনেক কারণে গুরুত্বপূর্ণ। আমি কাকে ভোট দিচ্ছি এটা আমার মানে ওয়াইফও জানবে না, আমার হাজব্যান্ডও জানবে না, আমার ভাইও জানবে না, যাতে আমাকে ভোট দিতে প্রভাবিত না করতে পারে, হ্যাঁ। সো পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এটা একটা বড় একটা সমস্যা। আপনি কাকে ভোট দিচ্ছেন এটা আপনার বাসার সবাই জানতে পারতেছে, এটা আসলে আপনি কিভাবে সিক্রেট রাখবেন? বা আরও সবচেয়ে বড় সমস্যা, আপনি পোস্টাল ব্যালটটা ডাকযোগে আপনি ইলেকশন কমিশনে পাঠালেন, কেউ না কেউ তো এটা খুলতেছে, হ্যাঁ। এবং আমি যে প্রক্রিয়াটা দেখছি এটা কিন্তু সিঙ্গেল এনভেলপ। এটা যদি এমন হইতো যে না ঠিক আছে, একটা এনভেলপ নাম লেখা আর ভিতরের এনভেলপটা হলো গিয়ে নাম ছাড়া, কে কার ভোটার এটা না, আমি জাস্ট খালি অমুক আসনের ভোট ওইখানে ওই বাক্সে ফালাই দিলাম, সব অ্যাড হয়ে গেল, তারপরে আমি হিসাব করলাম। এইখানে স্পষ্টতই নির্বাচন ভোট গণনার সাথে জড়িত লোকজন যারা, তারা পোস্টাল ব্যালটে কে কাকে ভোট দিছে এটা জানতে পারতেছে। This is a serious violation of the principle of secrecy of the ballot. এটা এখন নির্বাচন কমিশন এটা মানে কার সাথে আলাপ করে এই প্রক্রিয়াটা করলো, অ্যাপারেন্টলি বিএনপি এটা জানে না, জামাতও হয়তো এটা জানে না, ঠিক আছে, বা এনসিপিও জানে না, হ্যাঁ। কিন্তু আসলে এটা তো একটা গুরুতর একটা সমস্যা, এটা কি সমাধান করবে আমি এটা দেখতে চাচ্ছি। পরিষ্কার না, ওকে। শেষ করতে চাই যে আলাপে, সেটা হচ্ছে আপনি আমি দুজনেই গণমাধ্যম কর্মী। কি মনে হয় গণমাধ্যম এখন কোন জায়গাটায় দাঁড়ানো? কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রামে দেখলাম যে একজন সম্পাদক বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতা আসলে কোনো সরকারের সময়ই আসে না, এই সরকারও পাই নাই, রাজনৈতিক সরকারও আসবে না। ডু ইউ থিঙ্ক লাইক দ্যাট? আই উইল জাস্ট অ্যাড টু দিস, মানে যে সম্পাদকরা এগুলো বলতেছেন যে কোনো সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা আসে না, তাদেরকেও আমি জিজ্ঞেস করবো যে দুনিয়ায় কোন সরকারটা হাতে তুলে গণমাধ্যমকে স্বাধীনতা দিছে? তাহলে গণমাধ্যমের স্বাধীনতা কারা কিভাবে? গণমাধ্যম কর্মীদেরকে নিতে হয়, এটা আদায় করতে হয়, এটাও একটা সংগ্রামের বিষয়। ওই যে নারীদের ব্যাপারে যেটা বললেন না আপনি, আমি বললাম যে নারীদের এটা একটা সংগ্রামের অংশ, গণমাধ্যম কর্মীদেরও এটা একটা সংগ্রামের অংশ। কিভাবে সেই সংগ্রাম করতে হবে? প্রথম কথা তো হলো ভালো সাংবাদিকতা করতে হবে। আমরা নিজেই যদি মানে বিভিন্ন বড় বড় কর্পোরেট ইন্টারেস্টের ল্যাপডগ হয়ে বসে থাকি, তাহলে তো আর আমাদেরকে কে স্বাধীনতা দিবে? সরকার দিবে, মালিক দিবে না, রাইট? একটা ঘটনা ঘটলো না যে এই কয়েকদিন আগেই মনে হয় বা গত বছর, যে কোনো একটা অ্যাডভাইজারকে একটা প্রশ্ন করছে দুইটা সাংবাদিক, তাদের চাকরি চলে গেল। অ্যাডভাইজার বললো যে আমার তো কোনো সমস্যা ছিল না, কিন্তু হাউস তাকে দেয় নেই ওই স্বাধীনতা, তাই না? সো আমাদের এই যে প্র্যাকটিসগুলো বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া হাউসে অ্যাজ ফার অ্যাজ আই নো কোনো কোড অফ এথিক্স নেই। সো আমরা ভালো সাংবাদিকতা মানে যদি করি, তখন না আমরা আমাদের ভালো সাংবাদিকতার অধিকারটা চাইতে পারি। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ
জনাব তাসনিম খলিল, শেষ করতে চাই আবারও আমরা আসলে এই আয়োজনের নাম দিতে চাই আবার ফিরবে না 20 সো আবার ফিরবে না হাসিনা, আবার ফিরবে না ফিরবে না হাসিনা। না মানে আপনারা ফিরতে দিবেন না, তাই তো? আমি তো দেওয়া না দেওয়ার কিছু না, আমি একটা এনালিস্ট হিসাবে বলতেছি যে ফিরবে না। বাংলাদেশের মানুষই হাসিনাকে ফিরতে দিবে না, এটা আমি আচ্ছা, হাসিনা আসলো না, অন্যরা যদি আসে, লাইক তার যারা উত্তরসূরি আছেন তারা, উত্তরসূরি কি নাম বলে না, পুতুল, জয়, ওয়েভার। জয় মানে আনফরচুনেটলি লাইক আপনি যদি ওর দুই একটা ইন্টারভিউ দেখে থাকেন তাহলে বুঝবেন যে জয়ের পক্ষে বাংলাদেশের রাজনীতি করাটা একটা হাস্যকর একটা প্রপোজিশন। পুতুল আমার কাছে মনে হয় না। দলের অন্য কেউ যদি নেতৃত্বে আসেন? শোনেন, হাসিনা এবং রেহানার জন্য বাংলাদেশ আওয়ামী লীগটা হলো একটা ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান। সিলেটিতে বলি, আপনিও যেহেতু সিলেটি, বাফাইতি সম্পত্তি, ঠিক আছে, বাপের সম্পত্তি, রাইট? সো এই ব্যবসা প্রতিষ্ঠানে তারা কোনোভাবেই অন্য কাউকে জায়গা দিবে না। হাসিনা যতদিন বেঁচে আছেন আওয়ামী লীগকে উনি ওনার ওই বাপের সম্পত্তি হিসেবে ট্রিট করবেন, এবং হাসিনা যতদিন আওয়ামী লীগকে বাপের সম্পত্তি হিসেবে ট্রিট করবেন, আওয়ামী লীগের পক্ষে একটা গণতান্ত্রিক বাংলাদেশে গণতান্ত্রিক দল হিসাবে আবার ফিরে আসা সম্ভব হবে। তাহলে এই লাখ লাখ নেতাকর্মীর কি হবে? এই লাখ লাখ নেতাকর্মী এই ইলেকশন পর্যন্ত অনেক হাউকাউ করবে। বিএনপির 5 বছরে তারা একসময় গিয়ে বুঝতে পারবে যে তাদের নেত্রী আর ফিরে আসতেছে না, এবং তারা মোটামুটি ডিউপড একটা অবস্থায় আছে। তারা অন্য কোনো পার্টিতে চলে যাবে বা রাজনীতি ছেড়ে দিবে, বা এরকম কিছু একটা হবে। আচ্ছা, এই যে আপনার কথায় ঘুরে ফিরে বিএনপি ক্ষমতায় আসছে, ক্ষমতায় যাচ্ছে, বিএনপির সকল নেতাকে কি আপনি মনে করেন যে তারা আসলে বাংলাদেশ ঠিক যে ধরনের রাজনীতিবিদ দেখতে চায়, যে ধরনের? না, আপনার প্রশ্ন শোনা দরকার নেই। বিএনপির নেতাকর্মীদের আমি সেটা মনে করি না। আমি আপনাকে একটা গ্রাউন্ড রিয়েলিটি বলতেছি। ইটস নট, আচ্ছা এটা আমার মনে হয় ক্লিয়ার। এটা তো মাইন্ডসেট তৈরি হয় না? না, এটা আমার মনে হয় আমি কোনো ধরনের মানে খুব আইডিয়ালিস্টিক কোনো জায়গা থেকে কিন্তু বলতেছি না। বিএনপির সাথে আমার বিএনপিকে পছন্দ করার কোনো কারণ নেই। বিএনপি একটা জাতীয়তাবাদী পার্টি, আমি জাতীয়তাবাদী না, আমি একজন অ্যানার্কিস্ট, ঠিক আছে। বিএনপি কিছুটা রাইট উইং একটা পার্টি, আমি রাইট উইং না, আমি খুবই লেফট উইং, ঠিক আছে। সো বিএনপির সাথে আমার কোনো ধরনের কি বলে আপনার, বিএনপি আমাকে এখন পছন্দ করে বিকজ আমি গণতন্ত্র ইলেকশনের একজন প্রোপোনেন্ট। তারা মনে করে যে আমি যে বাংলাদেশ চাই, ইলেকশন চাই, গণতন্ত্র চাই, এটা হইলে বিএনপি পাওয়ারে আসবে, ঠিক আছে। পাওয়ারে আসার পরে আমি বিএনপির যখন সমালোচনা করতে শুরু করব, বিএনপি সেটা পছন্দ হবে না। এই কয়েকদিন আগে আমি আপনাকে একটা উদাহরণ দিই। খালেদা জিয়ার জন্মসাল, এটা কি 1946 নাকি 1945? খুব বেসিক একটা জার্নালিস্টিক কোয়েশ্চেন। এই বিএনপির লোকজন আমাকে যে ভাষায় এসে আক্রমণ করছে, হ্যাঁ, এই প্রশ্নগুলো তো এখন বিএনপি এখনো বিরোধী দল। যখন সরকারি দলে যাবে, যখন আমি আরও করব, তখন এই মানুষগুলো দেখবেন আমার কী ভাষায় গালাগালি করে, ঠিক আছে। আমি আওয়ামী লীগের আমলেও গালি খাইছি, এখন গুপ্ত জামাত সরকারের আমলেও গালি খাচ্ছি, এবং ওই কি বলে আপনার শক্তিশালী বিএনপি সরকারের আমলে আমি গালি খাবো, এটা আমি জানি। সো ওই ব্যাকগ্রাউন্ড মাথায় নিয়ে আমি বলতেছি যে আমার কাছে আর কোনো অপশন আমার চোখের সামনে নাই। আমি তো বেহুদা কথা বলে লাভ নেই। গ্রেট। তাহলে সামনের দিনে বেহুদা কথা যেহেতু বলবেন না, হুদা কথাই বলবেন, তো সেক্ষেত্রে সামনের দিনে আশার আলো কি দেখতে পান? বা ধরেন আমি অনুষ্ঠান শেষ করতে চাই, ভালো কথা কি দিয়ে শেষ করব? ভালো কথা, আমরা কতটুকু পরিবর্তন হলো? পরিবর্তন অনেক বড় একটা পরিবর্তন হলো যে, আচ্ছা এই যে আমরা যে জনগণ যে ভোট দিতে পারতেছে, আমরা যে আমাদের সরকারটাকে হায়ার এবং ফায়ার করা, এই ক্ষমতা আমরা পাচ্ছি, এটা কি বড় পরিবর্তন না? এই যে এমপি প্রার্থীরা, ঠিক আছে, মাথায় টুপি দিয়ে গায়ে জ্যাকেট লাগায়া তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতেছে, চাচা, খালা, মামা, ভাইয়া, আমারে ভোটটা দেন, আমার একবার সুযোগ দেন, এইটা কি একটা বড় পজিটিভ পরিবর্তন না? আমি প্রতি 5 বছরে এই জিনিসটা দেখতে চাই। দ্যাটস দ্য অ্যাচিভমেন্ট, যে আমাদের শাসকরা নিজের পায়ে হেঁটে আমাদের বাসায় এসে বলতেছে যে আম্মা, আব্বা, চাচা, মামা, খালা, ভোটটা আমারে দেন। ধন্যবাদ তাসনিম খলিল। এই জায়গাটাতেই শেষ করতে চাচ্ছি।
আপনি বলছেন যে হায়ার এবং ফায়ারের সুযোগটা পাওয়াটাই তো আসলে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সেই জায়গাটাই শেষ করছি। তাসনিম খালিদ যেমনটা বলছিলেন যে আপনার জনপ্রতিনিধিকে হায়ার এবং ফায়ারের সুযোগ আপনি পাচ্ছেন এবারের নির্বাচনে। অনেক ভেবে চিনতে সেই সুযোগ কাজে লাগান, সবাই মিলে গণতন্ত্রের পথে হাঁটি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।